সময়টা প্রায় সন্ধ্যা। আসমা হাতে লাঠি দিয়ে দারোয়ানের টুলে বসে আছে বাড়ির গেটে। হুম, এনাকে মহিলা দারোয়ান ভাববেন না, ইনি এই খান বাড়ির কর্ত্রী। তাহলে প্রশ্ন হচ্ছে, বাড়ির কর্ত্রী কেন লাঠি নিয়ে গেটে বসে আছে? তার একটা কারণ আছে অবশ্য। কারণটা হচ্ছে সাবিয়া। মেয়েটা দিন দিন বড্ড পাজি হয়ে গিয়েছে, যাকে বলা চলে বদের হাতি। আসমার কাছে বিচার এসেছে যে সাবিয়া নাকি এক ছেলের মাথায় ডিম ভেঙেছে। আচ্ছা, এটা কোনো কথা? মেয়ে মানুষ কেন এত বাদরামি করতে হবে? ছেলেটার মাথায় কেন ডিম ভাঙতে হবে? আসমা শুধু এই এক কারণেই রাগেনি, রাগটা আরো বেশি করেছে কারণ ফ্রিজ থেকে এক হালি ডিম মিসিং মানে এই ডিম সাবিয়া ওই ছেলের মাথায় মেরেছে। কি সব কাণ্ড করে বেড়ায় মেয়েটা। আজকে মেয়ের হাল বেহাল করার জন্যই গেটের সামনে বসে আছে আসমা, কিন্তু সাবিয়ার কোনো খোঁজ নেই। সে বুঝতে পেরেছে যে আজকে তার কপালে শনি আছে। সাবিয়া তার ছোট ছোট চেলা পেলা দিয়ে খোঁজ নিয়ে জানতে পেরেছে যে তার ধোলাই দুধ বসে আছে গেটে। হাতে পেলে আজ ধোলাই করে ঝাল উপড়ে নেবে। এখন বাড়ির ভেতরে যাওয়ার তার অন্য প্ল্যান। সাবিয়া বাড়ির পেছনের অংশে গেল। সন্ধ্যা নেমে এসেছে। বাড়ির পেছনে বড় সড়ো একটা পুকুর আছে। গাছগাছালি দিয়ে পুকুরের চারপাশ চেয়ে আছে। অতি কষ্টে দেয়াল বেয়ে ভেতরে লাফিয়ে পড়ে সাবিয়া। ধীরে ধীরে এগিয়ে গেল বাড়ির দরজার দিকে। উকি দিয়ে দেখলো তার মা এখনো গেটে বসা, বসে বসে মশা তাড়াচ্ছে একটু পরপর। সেই সুযোগে সাবিয়া বিড়ালের মতো নিঃশব্দে পা ফেলে বাড়ির ভেতরে ঢুকে এক দৌড়ে নিজের ঘরে চলে গেল। ব্যাগটা ছুঁড়ে রাখলো টেবিলের উপর। গায়ের কলেজ ড্রেসটায় ময়লা লেগেছে, দেয়াল টপ করার জন্য তাড়াতাড়ি কাপড় নিয়ে ঢুকে গেল বাথরুমে গোসলের জন্য। গোসল শেষে ভেজা কাপড় তার ব্যালকনিতে নেড়ে দিল শুকাতে। যদিও শুকানোর সম্ভাবনা নেই বললেই চলে, কিন্তু এখন সাবিয়া ঘরের বাইরে যাবে না। যতক্ষণ পর্যন্ত না তার বাবা আশরাফ বাসায় আসবে, ততক্ষণ পর্যন্ত সে বেরই হবে না। সাবিয়া জানে তাকে বাঁচাতে পারলে একমাত্র তার বাবাই পারে। বাবার সামনে থাকলে মায়ের রাগ একদম মাটি হয়ে যায়। হাস্যকর শোনালেও এটা সত্য যে আসমা আর আশরাফ দুজন দুজনকে ভীষণ ভালোবাসে, দুজন দুজনকে মানে। একজন রাগ করলে আরেকজন রাগ ভাঙিয়ে সব মিটমাট করে নেয়। এখন আসমা রেগে আছে, আশরাফকে দেখলে এই রাগ মানি হয়ে যাবে। তারপরেই বের হবে সাবিয়া। দলীয় মিটিংয়ে বসে আছে আরিয়ান। প্রায় ঘন্টা যাবৎ মিটিং চলছে। মিটিংয়ের বিষয় ছিল বিরোধী দলের কিছু ছেলেরা কয়দিন যাবৎ ঝামেলা করছে, এর বিহিত করার জন্য আজকের এই মিটিং। আরিয়ান হলো এই দলের দলনেতা। পরিবার রাজনীতির সাথে যুক্ত থাকায় আরিয়ানের বেশি বেগ পেতে হয়নি রাজনীতিতে জড়াতে। ভালো কাজ করতে যেমন সে পারে, তেমনি কাউকে মেরে ফেলতেও তার হাত কাঁপবে না। নিজের রুলসের উপর চলে সে। মিটিং শেষে বুক পকেট থেকে সানগ্লাসটা চোখে পড়ে বের হয়ে যায়। নিজের বাইকে বসে চলে আসে বাসায়। বাসায় পা রাখতেই একজন মধ্যবয়সী মহিলা দৌড়ে এসে আরিয়ানের হাত থেকে ফলের ব্যাগটা নিয়ে নেয়। আরিয়ান বাসায় ফেরার সময় মায়ের জন্য বেশি করে আপেল নিয়ে আসে। এই কাজটা সে প্রায় করে থাকে, কারণ এটা তার মায়ের পছন্দের। মায়ের পছন্দের জিনিসগুলো নিজ হাতে কিনতে পছন্দ করে আরিয়ান। সে অনুযায়ী আজকেও ফল কিনে এনেছেন। আরিয়ান মহিলার হাতে ফলের ব্যাগ দিয়ে চলে গেল নিজের ঘরে। ফ্রেশ হয়ে রাতের খাবার খেতে এসে দেখলো মা বাবা বোন কেউই এখনো খেতে আসেনি। আরিয়ান নিজেই চলে গেল মা বাবার ঘরে। দরজায় টোকা দিতেই আরিয়ানের মা সুফিয়া ছেলেকে ভেতরে ঢোকার অনুমতি দিলেন। ঘরে ঢুকে দেখলো মা বাবা আর বোন রিমি একই সাথে বসে আছে। সবাইকে একই সাথে দেখে সন্দেহসূচক দৃষ্টিতে তাকালো তাদের দিকে। সুফিয়া একগাল হেসে ছেলেকে পাশে এসে বসতে বললেন। আরিয়ান বসতে বসতে জিজ্ঞেস করলো, হঠাৎ করে তিনজন একসাথে এক ঘরে ব্যাপার কি? হঠাৎ করে তিনজন একসাথে ঘরে ব্যাপার কি? কেন রে, একসাথে বসা নিষেধ নাকি? নিশ্চিত তো বলিনি, জিজ্ঞেস করেছি হঠাৎ একসাথে কেন। নির্ঘাত কোনো প্ল্যান চলছে? হ্যাঁ, তা তো অবশ্যই ঠিকই বলেছিস। কিসের প্ল্যান? বলছি কি রিমির আম্মু, আমার কিন্তু ক্ষুধা লেগে গিয়েছে। টেবিলে খাবার দিতে বলো, খেতে খেতে না হয় কথা বলা যাবে। সবাই মিলে খাবার খেতে বসলো। টুকটাক কথা বলতে বলতে রিমি বলে উঠলো, এই আরিয়া, মা তোর জন্য বিয়ের চিন্তা করছে। বয়স তো 26 পার হলো, পছন্দের কেউ থাকলে বলতে পারিস। আরিয়ান তখন পানি খাচ্ছিল। রিমির এমন কথায় পানি তালু দিয়ে ঢুকে নাক দিয়ে বের হয়ে আসলো। কাশতে কাশতে নাকে চাপ দিয়ে ধরলো আরিয়ান। নাক চেপে ধরেই বলল, আপু, আমার না হয় 26 হলো, কিন্তু তোমার তো 28 বছর শেষ। বড় হয়ে আগে বিয়ে না করে আমাকে কেন ফাঁসাতে চাইছো? আদবুড়ি হয়ে থাকতে চাচ্ছ নাকি? মা, এটা কিন্তু একদম ঠিক না। বড় বোনকে বিয়ে না দিয়ে আগে ছোট ছেলেকে কেন বিয়ে দিতে চাইছো? বাবা, তুমি কেন কিছু বলছো না? আমি এখন বিয়ে করব না। যেদিন কোনো মেয়েকে পছন্দ হবে সেদিন আমি নিজেই বিয়ের কথা জানাবো। বেশ তো, তোমাদের দু ভাই বোনের কাউকেই বিয়ে করতে হবে না। আমাদের দুই বুড়ো বুড়ি বৃদ্ধাশ্রমে রেখে আসো, তাহলে আরও ভালো হবে। এত বয়সে এখনো না দেখতে পেলাম মেয়ের ঘরের কোনো নাতি নাতনি, আর না দেখতে পেলাম ছেলের ঘরে।
এর চেয়ে বিরক্তিকর জীবন আর কি হতে পারে? মা, এভাবে কেন বলছো? আচ্ছা ঠিক আছে, আগে আপুর বিয়ে দাও, তারপর আমার বিয়ে নিয়ে আমি আর কোনো অমত করব না। তোমার বুড়ি মেয়েকে আগে বাড়ি থেকে বের করো। রিমি তার পাশে থাকা বাটি থেকে একটা শিমের বিচি ছুঁড়ে মারলো আরিয়ানের মুখে। মুখ ফুলিয়ে বলল, আমি বুড়ি হলে তুই বুড়ো খাটাইস। বাবা, তোমার ছেলেকে সাবধান করে দাও বলছি, নয়তো বিয়ে করব না কখনো। ওর ঘাড়ে বসে বসে খাবো। তোমাদের ভাই বোনের ঝামেলা তোমরাই মিটিয়ে নাও, এতে আমাদের দুই বুড়ো বুড়িকে টানবে না। আমরা এখন শুধু তোমাদের বিয়ে দিয়ে সুখী দম্পতি হিসেবে দেখতে চাই, ব্যাস। খাবার টেবিলে এভাবে খাওয়া দাওয়া চললো আরেকখান ফ্যামিলির। সাবিয়া ঘরে পায়চারি করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছে। বাবার আসার ক্ষুধা মেটে চার্জহীন ফোনের মতো ব্যাটারি লো হয়ে গিয়েছে তার। এক পর্যায়ে শুয়ে ঘুমিয়েও পড়ে। রাত প্রায় 10টা, তখন সাবিয়া দরজায় টোকা পড়ে। বেশ কয়েকবার আওয়াজ করার পর সাবিয়ার ঘুম ভাঙে। সাবিয়া হুট করে শোয়া থেকে উঠে দাঁড়িয়ে পড়ে। তারপর ঢুলতে ঢুলতে গিয়ে দরজা খুলে দেখে তার বাবা গোমরা মুখে দাঁড়িয়ে আছে। সাবিয়া বাবাকে দেখে ঘুমু ঘুমু চোখে তাকে একটু হেসে বাবার বুকে গিয়ে মাথা রেখে চোখ বন্ধ করে দিল। আশরাফ মেয়ের এমন কাণ্ডে মুচকি হাসলো। বাবার এই বুক যেন এক পাখির ছোট্ট ছানার জন্য অভয়ারণ্য। আশরাফ সাবিয়ার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, চলো খেতে যাবে, তারপর আবার ঘুমিও, চলো চলো। সাবিয়া মাথা উঠিয়ে বাবার দিকে তাকিয়ে আবারও হাসলো। তারপর বাবার হাত ধরে হেলে দুলে গিয়ে চেয়ারে বসলো। মেয়ের পাশেই চেয়ারে বসলো আশরাফ। আসমা খাবার বেড়ে দিতে দিতে বলল, তোমার মেয়েকে জিজ্ঞেস করো অন্যের মাথায় ডিম কেন ভাঙলো। ডিম কি আসমান থেকে টুপ করে পড়ে ঘরে আসে, নাকি টাকা দিয়ে কিনে আনতে হয়? টিফিনে আর ডিম ভাজা পাবে না, বলে দাও তাকে। তাকে আরও জিজ্ঞেস করো যে ঘরের প্রায় কেজিখানেক আলু কোথায়। সাবিয়া চেয়ার টেনে বাবার কাছে আরো এগিয়ে গিয়ে চুপি চুপি বলল, আলুগুলো দিয়ে আমি কলেজের পেছনের আম গাছ থেকে আম পেড়েছি। এমন কথা শুনে আশরাফ কোনো রিয়াক্ট দেবে তা ভুলে গেল। যদিও সাবিয়া আস্তে আস্তে করে বলেছে, কিন্তু আসমা তা শুনতে পেয়েছে। আসমা নিজ কপালে দুটো চাপ্পড় দিয়ে বলল, এই মেয়ের জ্বালায় আমি তাড়াতাড়ি মারা যাব। বলি কি, আমাকে কেউ মানসিক হাসপাতালে রেখে আসো। এখানে থাকলে আমার অবস্থা আরও বেগতিক হবে। সাবিয়ার আব্বু মেয়েকে কিছু বলতে না করেছো, তাই কিছু বললাম না। এখন তোমাকে বলছি, কান খুলে শোনো। আগামীকাল থেকে যেন তোমার গুণধর মেয়েকে আমার চোখের সামনে না দেখি। কোথায় যাবে জানি না, আমার সামনে যেন না আসে। আচ্ছা ঠিক আছে, তুমি শান্ত হও। আগামীকাল না হয় বড় ভাইয়ের বাসায় মেয়েকে রেখে আসবো, কয়েকদিন ঘোরা হবে আর তোমারও রাগ পড়বে। কি বললে আপু? তুমি আমাকে বড় আব্বুর বাসায় রেখে আসবা? আমি কিছুতেই সেখানে যাব না, সেখানে এক ডেভিলের বসবাস। পরদিন সকালবেলা সাবিয়া ব্যাগপত্র গুছিয়ে নেয় চাচার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু তার বিন্দু পরিমাণ ইচ্ছে নেই যাওয়ার। আশরাফ সাবিয়াকে নিয়ে রেখে এলো বড় ভাই ইশরাকের বাড়ি। সাবিয়াকে থাকার জন্য আলাদা ঘর দেয়া হয়। সাবিয়াকে রেখে আসার সময় থেকেই সেই যে ঘরে ঢুকেছে, তারপর আর বের হয়নি। ইশরাকের সন্তান বলতে একজনই, তার নাম ইফাত। এই ইফাতকেই সাবিয়ার ডেভিল বলেছে। ডেভিল কেন বলেছিল? ঠিক আছে বলছি। বছরখানেক আগে সাবিয়া বেড়াতে এসেছিল এখানে। ইফাত সাবিয়ার 2 বছরে বড়। যখন সাবিয়ার হাই স্কুল শেষ হবার, তখন ইফাত কলেজে শেষ করবার পথে। ইফাত কোনো এক কারণে সাবিয়াকে ধমক দিয়েছিল। ধমক খাওয়ার কারণে সাবিয়ার প্রতিশোধ নেওয়ার জন্য রাত্রিবেলা চুপি চুপি ইফাতের কলেজের প্যান্টের চেইনে চুইংগাম লাগিয়ে দেয়। সকালে যখন ইফাত কলেজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন প্যান্ট পরে চেন লাগাতে গিয়ে দেখে যে চেইন চুইংগাম দিয়ে আটকে গেছে। বিকালে খুলে রেখেছিল, সময়ও ঠিকঠাক ছিল। এ বাড়িতে অন্য কেউ নেই যে তার জিনিস এভাবে নষ্ট করবে। এখন কলেজ ড্রেস কোড মেনটেন করবেন, না হলে তো জরিমানা গুনতে হবে, সাথে পিটানি খাওয়া ফ্রি। মেজাজ এখন পুরো 420 হয়ে গেল তার। ইফাত চেঁচামেচি করতে করতে সাবিয়াকে যে ঘরে থাকতে দেওয়া হয়েছিল সেই ঘরে গেল। কিছুক্ষণ আগে সকালে নাস্তা শেষ করেছে সবাই একসাথে বসে। নাস্তা শেষে সাবিয়া তন্দ্রা ভাব আসে চোখ জুড়ে, তাই সে আরাম করে আবারও শুয়ে পড়েছে। ইফাত গিয়ে দরজা খোলা পেয়ে সরাসরি ঘরে ঢুকে দেখে সাবিয়া শুয়ে আছে। ইফাত সাবিয়ার দিকে এগিয়ে গিয়ে সাবিয়ার শোয়া অবস্থায় চড় মেরে বসে। ঘুম চোখে লাফিয়ে উঠে সাবিয়া। হুট করে ঘুমের মধ্যে এমন চড় কেন খেলো তা বুঝতে পারছিল না। চোখের সামনে ঝাপসা দেখে ইফাতকে দেখলো। ইফাত চেঁচিয়ে বলল, আমার প্যান্টের চেইনে সুইংগাম কেন লাগিয়েছিস? তোর কোন পাকা ধানে মই দিলাম আমি? সাবিয়া গালে হাত দিয়ে ভেজা চোখে ইফাতের দিকে তাকিয়ে বলল, সুইংগাম লাগিয়েছি, বেশ করেছি। আমাকে রাস্তায় এতগুলো মানুষের সামনে ধমকানো আগে মনে ছিল না, এখন আবার আমাকে চড় মারা হচ্ছে। কি তোমার হাত তো দেখে অনেক লম্বা হয়ে গেছে। হাত লম্বার কি দেখেছিস? এটা তো মাত্র শুরু। আমার জিনিসে হাত দেওয়ার আগে মনে ছিল না? মেয়ে মানুষের গায়ে হাত দিয়ে কি নিজেকে সুপুরুষ ভাবছো? মেয়েদের গায়ে হাত তোলে কা পুরুষেরা। ব্যাপারটা অন্যভাবে মেটালেও পারতে। একদম চাটাং চাটাং কথা বলবি না, উল্টাপাল্টা বলবি তো আর একটা ঠাটিয়ে চড় মারবো।
ইফাত আর সাবিয়া চেঁচামেচি যেতে ছুটে আসলো ইফাতের মা। এসে দেখলো দুজন মারামারি শুরু করে দিয়েছে। তিনি তাড়াতাড়ি দুজনকে আলাদা করে জিজ্ঞেস করলেন, হয়েছেটা কি? ইফাত আর সাবিয়া দুজনে একসাথে বলছিল, যে কারণে কথা কোনো আগামাথা বোধগম্য হলো না ইফাতের মার। সাবিয়া রাগ করে ব্যাগ গোছানো শুরু করে। ইফাত এতে আরও রাগ হয়, কেন সে নিজেও জানে না। ইফাত রাগ করে সাবিয়ার ঘর ত্যাগ করে। সেদিন ইফাত কলেজে যায়নি, কিন্তু সাবিয়া একাই বের হয়ে নিজ বাসায় চলে এসেছিল। এরপর থেকে এ বাড়িতে আর পাই মারায়নি সে। এতদিন পর এখন আবারও এই বাড়িতে বসে আছে সে। ইফাত এখন ভার্সিটি স্টুডেন্ট, প্রাইভেট ভার্সিটির ছাত্র হয়, পড়াশোনার চাপে দিন কাটে তার। যদিও এখন ইফাত বাসায় আছে কিনা সে জানে না। চঞ্চল পাখি খাঁচাবন্দি থাকতে পছন্দ করে না। সাবিয়ারও এখন এমন মনে হচ্ছে ঘরে বসে থাকতে থাকতে না, আর ঘরের কোনোয় দিন কাটানো যাবে না। যেই ভাবা সেই কাজ। চাচিকে বড় আম্মু বলে চেঁচাতে চেঁচাতে এগিয়ে গেল রান্নাঘরের দিকে। ইফাতের মা তখন দুপুরের রান্নায় ব্যস্ত। সাবিয়া সোজা রান্নাঘরে গিয়ে তার বড় আম্মুর পাশে দাঁড়ালো। ইফাতের মায়ের নাম রেনু। সাবিয়া কাঁদো কাঁদো ভাব করে রেনুকে বলল, কেউ একজন আমাকে ভালোবাসে না। সে কখন এসেছি, এখনো তার হাতের চিরার মোয়া বা নারিকেলের নাড়ু খেতে দিল না। এই দুঃখ আমি কেমনে সই? আহারে আমার ছানাটা যে এতক্ষণ ঘরবন্দি ছিল সেটা কি আমার দোষ? সে তো আরও আগে খেতে আসতেই পারতো, কিন্তু সে তো আসেনি, তাহলে দোষটা তার? আহা, হয়েছে হয়েছে, সব দোষ আমার। এখন আমার ভাগেরটুকু দাও। তুমি তো জানোই সেগুলো কোথায় থাকে। হুম, ঠিক আছে। সাবিয়া তার প্রিয় নাড়ু নিয়ে রেনুর পাশে টুল দিয়ে বসে বসে খাচ্ছে। বেশ কয়েকটা নাড়ু সাবিয়া টপাটপ শেষ করে দিল। রেনু তার খাওয়া দেখে হাসছে আর বলছে, এত একেবারে খাস না ছানা পাখি, পরে কিন্তু পেট খারাপ করবে। আচ্ছা ঠিক আছে, পরে আবার খাবো। ওকে ওকে ওকে, এখন জায়গাটা জায়গা মতো রেখে আসো। সাবিয়া বয়াম পূর্বের জায়গায় রেখে এসে রেনুকে বলল, বড় আম্মু, তোমার গুণধর ছেলে কোথায়? পড়াশোনার নিচে চাপা পড়েছে নাকি? হ্যাঁ, তা বলতে পারিস। দেখিস না এখনো ভাষায় ফেরেনি। তা ফিরবে কখন? এই তো দুপুরই আসবে। এমন সময় রেনুর ফোনে কল আসে। সবে মাত্র তেলে পেঁয়াজ মরিচ কাটা দিয়েছে, ওদিকে ফোন বাজছে। রেনু সাবিয়াকে তরকারিটা রান্নার দায়িত্ব দিল। রেনু খেয়াল নেই যে সাবিয়া ঠিকমতো রান্নাই জানে না। সাবিয়া কিছু বলার আগেই রেনু এক ছুটে ফোনের উদ্দেশ্যে চলে গেল। সাবিয়া আহমকের মতো রেনু চলে যাওয়া দেখলো। রেনু ফিরল বেশ খানিকটা সময় কাটিয়ে। দুপুরে বাসায় ফিরল ইফাত। সাবিয়া ততক্ষণে নিজের ঘরে অবস্থান করছে। ইফাত ফ্রেশ হয়ে খেতে আসলো। খেতে খেতে এক পর্যায়ে মাছের তরকারিটা মুখে নিতে পুরো জিহ্বা তার বিষাদে ভরে গেল। পানির গ্লাস নিজের কাছে নিতে নিতে মাকে জিজ্ঞেস করলো, মা, তুমি কি রান্না ভুলে গিয়েছো? এটা কি রান্না করেছো? কেন, কি হয়েছে? চেখে দেখো, এটা খাওয়া আমার পক্ষে সম্ভব না। রেনু একটু চেখে দেখলো মশলা সব বেশি বেশি দিয়ে ফেলেছে। রেনু মন খারাপ করে বলল, মেয়েটা কি এখনো রান্না বান্না শেখে নাই? ইস, আমারই ভুল ছিল, দায়িত্ব দেবার আগে জিজ্ঞেস করা উচিত ছিল। মেয়েটা মানে কার কথা বলছো? ও, সাবিয়ার কথা বলছি। কি, সাবিয়া এসেছে? কখন এলো? তুমি বা কেন তাকে রান্নার দায়িত্ব দিয়েছিলে? উফ মা! বাপরে, এত প্রশ্ন কেন একসাথে? এত প্রশ্নের উত্তর একসাথে দেওয়া সম্ভব না। সাবিয়া ঘরে আছে, সকালেই এসেছে। ইফাত তাড়াতাড়ি হাত ধুয়ে ফেলে নিজের ঘরে চলে গেল। রেনু মাছের তরকারি বাটি হাতে নিয়ে দেখতে দেখতে বলল, দেখতে সুন্দর হলেও আসলে তুমি অখাদ্য। কিন্তু এতে তোমার দোষ নেই, দোষটা আমার যে ছেলের পছন্দের খাবার নিজ দায়িত্বে রান্না না করে অন্যকে রান্না করতে দিয়েছি। আপা কেন যে মেয়েটাকে এখনো রান্না শেখালো না? ইফাত ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে পায়চারি করছে। কিছুক্ষণ পায়চারি করে টেবিলের ড্রয়ার থেকে একটা ডায়েরি বের করে তাতে লিখলো, তোকে অনেক কথা বলতে চাই, কিন্তু আমি বড্ড ভীতু। তোর সামনে যাওয়ার সাহসটুকু পাই না। দিনকে দিন এই ভয়টা বাড়ছে। আচ্ছা, তুই কি পারিস না আমার সামনে আসতে? দিবি কি একটা সুযোগ? দুপুর গড়িয়ে যাচ্ছে, কিন্তু সাবিয়ার ঘর থেকে বের হওয়ার নাম নেই। শুয়ে শুয়ে ফোনে ইউটিউব ঘেটে যাচ্ছে। ওদিকে ইফাতও ঘরে বসে আছে। দুজন দু ঘরে নিজেদের বন্দি করে রেখেছে। কেন রেখেছে তারা নিজেরাও হয়তো এ নিয়ে দ্বন্দ্বে আছে। রেনু বেশ কয়েকবার সাবিয়াকে দুপুরের খাবার খেতে ডাকলো, কিন্তু সাবিয়া রেনুকে বলল যে, বড় আম্মু, তোমার নাড়ু এখনো আমার পেটে ঘুরপাক খাচ্ছে। এখনো হজম না হলে অন্য খাবারগুলোকে কোথায় চালান করব বলো তো? আগেই বলেছিলাম এত খাস নে, বুঝো এখন অবস্থা। আচ্ছা আচ্ছা, দোষটা না হয় আমারই। এত মজার জিনিস কে না খেয়ে থাকতে পারে? এখন তুমি গিয়ে একাই খেয়ে নাও, আমি একটু পর খাবো। অগত্যা রেনুকে এসে একাই খাবার খেতে হলো। সাবিয়া এবার ঘরে বসে আছে, তার রেনুর একদম ভালো লাগছে না। নিজের শুধু এক ছেলে থাকায় সাবিয়াকে মেয়ে হিসেবে রেনু ভালোবাসেন অনেক। সাবিয়া এবারে আসলে রেনু বরাবরই পছন্দ করেন। সাবিয়ার পছন্দের খাবারগুলো তৈরি করে রাখেন। সাবিয়ার চঞ্চলতা রেনুর ভালো লাগার একটা অংশ। কিন্তু এবার সাবিয়া এসে ঘরের মধ্যে বেশি থাকছে। মেয়ে মানুষ বড় হচ্ছে,
তাই হয়তো ম্যাচুরিটি চলে এসেছে। এসব ভেবে রেনু নিজেকে সান্ত্বনা দেয়। বিকেল ঘনিয়ে এলে সাবিয়া বের হয় ঘর থেকে। পেট এখন দুর্ভিক্ষে পড়েছে। পাকিস্তানি এখন মিছিলে নেমেছে খাবারের জন্য, যে কারণে সাবিয়াকে ঘর থেকে বের হতেই হলো খাবারের জন্য। ইফাত আছে কিনা তার চারপাশ দেখতে দেখতে বের হলো সাবিয়া। রান্নাঘরে খাবারের টেবিল, রান্নাঘর থেকে অন্যান্য ঘর দেখা না গেলেও বসার ঘর দেখা যায়। সাবিয়া সেদিকে খেয়াল না করে রান্নাঘরে গিয়ে নিজে নিজে খাবার নিয়ে খাওয়া শুরু করলো। বসার ঘর থেকে টিভির আওয়াজ আসছে, মনে হয় কেউ টিভি দেখছে। খাবার খেতে খেতেই উকি দিল সেই ঘরের দিকে, কে আছে তা দেখার জন্য। হুট করে সাবিয়া কাশতে শুরু করলো, কারণ সাবিয়া যখন বসার ঘরের দিকে তাকায় তখন সে দেখে যে ইফাত হাতে রিমোট টিভির দিকে তাক করে তার দিকে তাকিয়ে আছে। চোখে চোখ পড়ে গেল সাবিয়া এমন বিষম খায়। ভাতের দানা তালু বেয়ে নাকে চলে এসেছে। পাশে থাকা পানির গ্লাস থেকে টকটক করে পানি খেয়ে নিল সাবিয়া। তারপর চেয়ার পাল্টে বসার ঘরের দিক পিঠ দিয়ে বসলো সাবিয়া। সাবিয়া উল্টো বসলো। ইফাত তাকিয়েছিল সাবিয়ার চুলের দিকে। সাবিয়ার যে বেশ লম্বা চুল আছে ঠিক তা না, পিঠের মাঝ বরাবর লম্বা সিল্কি চুল। এই সিল্কি চুলের দিকেই ইফাতের নজর পেয়েছে। ইফাত উঠে সাবিয়ার দিকে গেল। সাবিয়া বুঝতে পারছে তার পেছনে ইফাত দাঁড়িয়ে আছে। বুঝতে পেরেও সাবিয়া পেছনে তাকালো না। যখন রেনু বলল, কি রে ছানা, সারাদিন পর এখন বুঝি খেতে মন চাইলো? সাবিয়া পেছনে ঝটপট তাকালো, দেখলো ইফাত নেই এখানে। তার জায়গায় বরং তার মা দাঁড়িয়ে আছে। সাবিয়া খেতে খেতে জিজ্ঞেস করলো, কোথাও বের হচ্ছ বড় আম্মু? হ্যাঁ, একটু হাঁটতে বের হব, যাবে আমার সাথে? অবশ্যই যাব। 1 মিনিট সময় দাও, হাত ধুয়ে নেই। ওকে ঠিক আছে, আমি গেটের সামনে যাচ্ছি, তুই হাত ধুয়ে আয়। হুম। সাবিয়া তাড়াতাড়ি হাত ধুয়ে ঘরে গেল। চুলগুলো কোনো রকম ক্লিপ দিয়ে আটকে দৌড়ে বের হতে নিলে দেখে যে ইফাত দরজায় দাঁড়ানো। ইফাত সাবিয়াকে বলল, এত তিরিং বিরিং করে না দৌড়ে কি শান্তিমতো হাঁটা যায় না? সমস্যা কি তোমার? আমার পা দিয়ে আমি হাঁটি না দৌড়াই সেটা আমার ব্যাপার। সরে দাঁড়াও সামনে থেকে। এই, আমি কানে কি কম শুনি? এত চেঁচিয়ে কথা বলিস কেন? আপনি হচ্ছেন একজন ঠসা লোক, আপনার এইভাবেই কথা বলতে হবে। এই ঠসা কি? হ্যাঁ, ঠসা বোঝেন না? মানে আপনি বধির, কালা, সরেন এবার। যতই ভাবি না কেন তোর সাথে ভালো ব্যবহার করব, কিন্তু তুই তা হতে দিবি না। ধুর, যা তো যা, যেখানে যাচ্ছিলি যা। আর হ্যাঁ, রাস্তায় কাউকে বিরক্ত করবি না কোনোভাবে। এলাকার অবস্থা সুবিধার না, হুটহাট কাউকে কিছু বলবি না। আপনার জ্ঞানের আমার প্রয়োজন নাই। সাবিয়া বের হয়ে গেল। রেনু আর সাবিয়া মিলে হাঁটতে হাঁটতে লেকের পাড়ে গেল। পরন্ত বিকেলে আলো সবুজ ঘাসের উপর ফুরফুরে বাতাস গায়ে মেখে হাঁটতে বেশ ভালোই লাগে। বিকেলবেলা অনেক মানুষের সমাগমে মুখরিত থাকে এই লেকের পাড়। কেউ আসে পরিবারের সাথে, কেউ আসে বন্ধু বান্ধবদের সঙ্গে, কেউ আসে দম্পতি হিসেবে, আবার কেউ আসে একা একা দুঃখ বিলাস করতে। রেনু আর সাবিয়া বেশ খানিকক্ষণ হাঁটার পর পাড়ে গিয়ে বসলো। রেনু সাবিয়াকে জিজ্ঞেস করে যে সাবিয়া বাদাম খাবে কিনা। খেলে রেনু কিনে দেবে। সাবিয়া রেনুকে বসে নিজেই খেলো বাদাম কিনতে। 2-3 জন বাদামওয়ালা আছে এখানে। সাবিয়া একজনের কাছ থেকে বাদাম কিনে ফেরার সময় এক ছেলের সাথে ধাক্কা লেগে সাবিয়ার হাত থেকে বাদাম পড়ে যায়। সাবিয়া কয়েক সেকেন্ডে পড়ে যাওয়া বাদামের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকার পর রাগী চোখের সামনের দিকে তাকায়। তাকে দেখলো এক যুবক চলে যাচ্ছে। সাবিয়া রেগে বিড়বিড় করে বলছে, একে তো ধাক্কা লাগালো, দ্বিতীয়ত বাদামও পড়ে গেল। আমি তো একটা সরি অন্তত পক্ষে ডিজার্ভ করি। এই লোকে দেখছি মানবিক বোধও নেই। দাঁড়ান, হচ্ছে আপনার ব্যবস্থা। সাবিয়া এক দৌড়ে ছেলেটির সামনে এসে দাঁড়ায়। সাবিয়ার সামনে দাঁড়ালে ছেলেটা ব্রু কুচকে তাকায় সাবিয়ার দিকে। কানে ফোন ধরে রেখেছে ছেলেটি। মুখ তার স্পষ্ট বিরক্তকর ভাব প্রকাশ পাচ্ছে। ছেলেটি যে খুব সুন্দর চামড়া সেরকম না, তবে তাকে অবশ্যই সুদর্শন লাগে। এখন তার চেহারা বর্ণনা না করলেও চলবে। ছেলেটি এক হাতে কানে ফোন ধরে রেখেছে আর অপর হাতে বাদামের ঠোঙ্গা। বাদামের ঠোঙ্গা থেকে সাবিয়া একগাল শয়তানি টাইপ হাসি দিল। তারপর ছো মেরে ছেলেটির হাত থেকে বাদামের ঠোঙ্গা নিয়ে বলল, ওখানে ধাক্কা দিয়ে যেগুলো ফেলে দিয়েছেন সেগুলো নিজে কুড়িয়ে নিন। আর হ্যাঁ, সরি বলা শিখুন, নয়তো এরকম ঘটনা আরও ঘটবে আপনার সাথে। মাত্র 3 সেকেন্ডে সাবিয়া এই 2 লাইন কথা বলে ভৌ দৌড়ে সে জায়গা ত্যাগ করে ফেলেছে। ঘটনা আসলে কি ঘটে গেল ছেলেটি তা বোঝার আগে সাবিয়ার পগার পার। ছেলেটি ফোন কল কেটে পেছনে কয়েক কদম দূরে তাকিয়ে দেখলো এক ঠোঙ্গা বাদাম নিচে ছড়িয়ে পড়ে আছে। একবার সে পড়ে থাকা বাদামের দিকে তাকাচ্ছে, আর একবার সে সাবিয়া চলে যাওয়ার রাস্তার দিকে তাকাচ্ছে। পাশ থেকে কে একজন ডাকলো, আরিয়ান। সেদিকে ফিরে তাকালো, আরিয়ান। হ্যাঁ, ছেলেটি আরিয়ানই ছিল। আরিয়ান বোকার মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল বেশ কিছুক্ষণ। কি ঘটে গেল তা তার মাথার উপর দিয়ে গেল। সে ভেবে পায় না যে একজন অপরিচিত মানুষের সাথে একটা মেয়ে এমন বদমাইশি কিভাবে করতে পারে। তার উপর এত তাড়াতাড়ি কথা বলেছে যে মহাকাশে রকেট নিক্ষেপ করা হয়েছে। ধূমকেতুর মতো ছুটে আবার পালিয়েও গিয়েছে। আরেকবার যদি হাতে না গেলে পায় মেয়েটাকে, তাহলে এর প্রতিশোধ আরিয়ান অবশ্যই নেবে।
সাবিয়া দৌড়ে গিয়ে রেনুর পাশে গিয়ে বসে। রেনু জিজ্ঞেস করলো, কি রে ছানা, এমন উড়ে উড়ে আসলি কেন? কেউ কি তাড়া করেছে নাকি? তার চেয়েও বড় কিছু বড় আম্মু, যা করেছি তা নিজেও ভাবিনি যে করব। কি করেছিস শুনি? সাবিয়া ঘুরে যাওয়া ঘটনা খুলে বলল। সাবিয়ার কথা শুনে রেনু চোখ বড় বড় করে তাকিয়ে আছে। সাবিয়াকে যে কি বলবে রেনু ভেবে পাচ্ছে না। রেনুর যেমন সাবিয়ার কাণ্ডে হাসি পাচ্ছে, তেমন ভয়ও পাচ্ছে যে কার সাথে জানি এমন ব্যবহার করলো, পরে না এর জন্য কোনো সমস্যার সম্মুখীন হতে হয়। রেনু বড় করে নিঃশ্বাস ফেলে সাবিয়াকে বলল, চল বাসায় ফিরে যাই, আজকে আর থাকার দরকার নেই। বড় আম্মু বসি না আর একটু, পরন্ত বিকেলটা বেশ ভালোই লাগছে। আর ভালো লাগতে হবে না, চলো এখন বাসায়। কার সাথে জানি দুষ্টুমি করে এসেছো, এখন যদি সে খুঁজতে খুঁজতে এখানে চলে আসে? আসুক না, তাতে কি? তাকে আবারও কুপকাত করে দেব। ওরে আমার মা, মাপ চাই, আর এসব করিস না, জলদি বাসায় চল। হ্যাঁ, কি আর করার, চলো তাহলে। রেনু ও সাবিয়া বাসায় ফিরে গেল। এদিকে আরিয়ান নিজের গাড়িতে গিয়ে বসলো। যে মেয়েটা আরিয়ান বলে ডাক দিয়েছিল তার নাম রাশা, আরিয়ানের কলেজ লাইফের বান্ধবী। আরিয়ানকে পছন্দ করত, পিছে পিছে ঘুরেছে বহু সময়, কিন্তু লাভ হয়নি। অবশেষে মেয়েটার বিয়ে হয় অন্যথায়, কিন্তু বছর ঘুরতে না ঘুরতে ডিভোর্স হয়। তার বরের নাকি অন্য মেয়েদের প্রতি নেশা ছিল। এসব রাশা মেনে নিলেও যখন থেকে রাশার গায়ে হাত তোলা শুরু করলো, তখন রাশা আর মেনে নেয়নি, ডিভোর্স দেয় ছেলেটাকে। এজন্য এক নরকীয় জীবন ছিল। রাশা এখন আরিয়ানের সাথে গাড়িতে বসে আছে। রাশা হয়তো আবারও আশা নিয়ে ফিরে এসেছে আরিয়ানকে পাওয়ার। আরিয়ান ড্রাইভিং সিটে বসে রাগ করে গাড়ির স্টিয়ারিং জোরে চেপে ধরেছে বারবার। রাগ মিশ্রিত ক্ষীণ স্বরে বারবার বলছে, আমার হাত থেকে আমার জিনিস ছিনিয়ে নেয়া এত বড় অপমান আমি কিছুতেই মেনে নেব না। রাশা, গাড়ি থেকে নাম। আমি আবার কি করলাম? অন্তত আমাকে মোড় পর্যন্ত এগিয়ে দাও। নামতে বলেছি না তোকে? গালি শুনতে যাচ্ছিস? কিছু হলেই গালাগাল দিতে চাও কেন? যত সব বাজে অভ্যাস। যাচ্ছি যাচ্ছি, বলতে হবে না আর কিছু। রাশা নেমে যাওয়ার সাথে সাথে আরিয়ান হাই স্পিডে গাড়ি চালিয়ে চলে গেল। রাশা দাঁড়িয়ে কিছুক্ষণ সেই চলে যাওয়া দেখলো। রাশা আরিয়ানের চলে যাওয়ার পথে চেয়ে বিড়বিড় করে বলল, আজ পর্যন্ত ঠিক মতো কথা বলেই উঠতে পারলাম না আরিয়ানের সঙ্গে। ওর রাগের ভয়ে ততষ্ট হয়ে থাকি। কে ওই মেয়ে যে কিনা ওই সিংহের থাবা থেকে তারই প্রিয় বাদাম ছিনিয়ে নিয়ে গেল? মেয়ে, তোমাকে পেলে নির্ঘাত দুগা লাগিয়ে দেব। তোমার জন্যই আরিয়ানের সঙ্গ হারাতে হলো এখন। সন্ধ্যা হওয়ার পথে রাশা পা বাড়ালো তার গন্তব্যের দিকে। আরিয়ান বাসায় প্রবেশ করে দেখলো বসার ঘরে অপরিচিত কয়েকজন মানুষ বসে আছে। তাদের মধ্যে দুজন পুরুষ, দুজন মহিলা। তাদের সাথে আরিয়ানের বাবা মা খোশ গল্প করছেন। পাশে আরিয়ানের বোনও বসা ছিল। বোনের সাজসজ্জা করা মেহমানদের আপ্যায়ন দেখে আরিয়ান চটজলদি বুঝে ফেলেছে যে তার বোনকে পাত্রপক্ষ দেখতে এসেছে, কিন্তু আরিয়ানকে জানানো হয়নি যে আজ পাত্রপক্ষ দেখতে আসবে। আরিয়ানের মন খারাপ হলো। মেহমানদের কাছে না গিয়ে সোজা নিজের ঘরে চলে গেল। গাড়ির চাবি, মোবাইল, মানিব্যাগ ইত্যাদি সব ড্রেসিং টেবিলের উপরে রেখে গায়ের শার্ট খুলে ছুঁড়ে মারলো বিছানায়। তারপর তোয়ালে নিয়ে ঢুকে পড়লো বাথরুমে। এদিকে আরিয়ানের মা সুফিয়া এসে দরজা ধাক্কা দিচ্ছে আর আরিয়ানকে ডাকছে বের হওয়ার জন্য। বেশ খানিকক্ষণ ডেকে সুফিয়া চলে গেল। পানির শব্দে আরিয়ান তার মায়ের ডাক শোনেনি। সুফিয়া হয়তো ভাবছে তার ছেলে হয়তো রেগে গিয়েছে তার উপর। প্রায় 15-20 মিনিট পর আরিয়ান বের হয়ে আসে বাথরুম থেকে। চুলগুলো এলোমেলোভাবে নেড়ে পানি ছড়াচ্ছে। আরিয়ান 3/4 প্যান্ট আর টি শার্ট পরে ঘর থেকে বের হলো। বের হয়ে দেখলো মা, বাবা আর বোন বসার ঘরেই এখনও বসে আছে, তবে মেহমানরা নেই। তার মানে তারা চলে গিয়েছে। আরিয়ান এগিয়ে গিয়ে সিঙ্গেল সোফায় বসলো। আরিয়ানের বাবা আরিয়ানকে উদ্দেশ্য করে বললেন, তোমার মা তোমাকে ডাকলো, তুমি সাড়া দিলে না কেন? কখন ডাকলো? শুনলাম না তো। মা ডাকবে আর আমি সজ্ঞানে সাড়া দেবো না, তা কিভাবে ভাবতে পারো বাবা? তোমাকে ডাকা হয়েছিল মেহমানদের সাথে দেখা করার জন্য। বাড়িতে মেহমান আসলে যে তাদের ভালো মতো জিজ্ঞেস করতে হয়, এসব কি ভুলে গিয়েছো? মেহমান যে আজ আসবে সেই কথা কি আমাকে জানিয়েছিলে? হুট করে এসেছে, আমরাও জানতাম না। তোমার মামা ওনাদের এখানে দিয়ে নিজে চলে গিয়েছে। সব দোষ এখন মামার। কেন আমাকে ফোন দিলে? আমি কি বাসায় তাড়াতাড়ি ফিরতাম না? আহ, তোমরা থামো তো। তোমাদের তক্কাতক্কিতে মেয়েটা মুড অফ করে বসে আছে। উফ, তোমরা পারো বটে। এর চেয়ে কি ভালো না যে আমরা মেয়ের বিয়ের কথা নিয়ে আলোচনা করি? তারা বলেছে আজ রাতে বিয়ের পাকাপাকি বিষয়ে জানাবে। মা, তোমরা এত তাড়াতাড়ি কিভাবে রাজি হয়ে যাচ্ছ? তোমরা কি ছেলে বা ফ্যামিলি সম্পর্কে জেনে নিয়েছো? মামার পরিচিতি ওনারা, বলেছে ফ্যামিলি খুব ভালো। এই আরিয়ান জানিস, আবির আর আমাকে যখন আলাদা কথা বলতে দিয়েছিল তখন সে আমাকে কি বলেছে? আরিয়ান উত্তর না দিয়ে শুধু তাকিয়ে আছে বড় বোন রিমির দিকে।
রিমির ইচ্ছাসিত হয়ে কথা বলার ধরন দেখে আরিয়ান অন্তত এইটুকু বুঝে গিয়েছে যে ছেলেকে রিমির পছন্দ হয়েছে এবং সে এই বিয়েতে তার কোনো অবজেকশন নেই। রিমি হেসে হেসে বলা শুরু করলো, জানিস আবির আমাকে বলল যে সে নাকি আমাকে মামার বাড়িতে বেশ কয়েকবার দেখেছে, সেখান থেকে নাকি আমাকে পছন্দ করেছে। কি অদ্ভুত দেয়, আমাকে সে নাকি অনেকবার দেখেছে কিন্তু আমি তাকে কখনো দেখিনি। ইস, তাকে জিজ্ঞেস করতে চেয়েছিলাম যে আমাকে লুকিয়ে চুরিয়ে দেখতো নাকি। যাই হোক, এসব পরে জিজ্ঞাসা করার অনেক সময় আসবে। আরিয়ান আর তার বাবা মা রিমির কথা বলার মুগ্ধতা দেখছে। তারা মনে মনে বারবার দোয়া করে যাচ্ছে যে মেয়েটা যেন সুখী হয়, এই খুশি যেন আমৃত্যুও থেকে যায়। ইফাত ছাদে পায়চারি করছে। রেনু বাড়ি ফেরার পর সাবিয়ার করা ঘটনা ইফাতকে বললে ইফাতের জন্য গলা শুকিয়ে আসে। এলাকায় নেতা আর নেতাদের চলাফেরার সংখ্যা বেড়েছে। কার সাথে জানি মেয়েটা এমন করলো, এর জন্য মাসুল দিতে হবে কিনা এসব ভেবেই ইফাতের মাথা খারাপ হবার জোগাড়। এখন আবার কারেন্ট নেই, চিন্তার গরমে ঘরে বসে থাকা অসহ্য। ইফাত পায়চারি করতে করতে খেয়ালই করেনি যে কেউ একজন এক পলকে তার অস্থিরতা দেখেই যাচ্ছে। হঠাৎ করে ইফাত থমকে দাঁড়ায় আর মাথা তুলে তাকায় সিঁড়ির দরজার দিকে। ইফাত সামনের দিকে তাকিয়েছিল। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি এবার ইফাতের দিকে এগিয়ে গেল। চাঁদের হালকা আলোয় ইফাত স্পষ্ট দেখতে পেল মানুষটিকে। সে ছিল ইফাতের বাবা। বাবাকে দেখে ইফাত একগাল হাসলো। ইফাতের বাবা ইফাতকে জিজ্ঞেস করলো, কি হয়েছে শুনি, এত উদ্বিগ্ন দেখাচ্ছে কেন? তোমার ভাতিজিকে বলে দিও বাবা, যে কয়েকদিন এখানে আসে সে কয়েকদিন যেন ভদ্র শান্তশিষ্ট মেয়ের মতো থাকে। বাহিরে গেলে জানি ফড়িংয়ের মতো তিরিং বিরিং না করে। আজকে নাকি বাদরামি করে এসেছে। তা না করুক, এখন তো তিরিং বিরিং করার সময়, ম্যাচুরিটি আসলে ঠিক হয়ে যাবে। সে এমন দুষ্টুমি তার এলাকায় গিয়ে করবে, এখানে যেন না করে। তুমি কি জানো না বাবা, এলাকায় নেতার থেকে নেতাদের চেলাপোলারা বেশি ক্ষমতা দেখায়। আমি চাই না কোনো সমস্যার সৃষ্টি হোক। তা না হয় পরে দেখা যাবে, এখন তো খেতে চল। তোর মাসেই কখন থেকে ডাকছে, একতলা বাড়ি ছাদ, তবু ডাক শুনিস না। আমাকে আসতে হলো তোকে ডাকতে, এসে আমিও দেরি করছি। রেনু নিঘাত রেগে নাল টমেটো হয়ে গিয়েছে এতক্ষণে নিশ্চয়। ইফাত আর বাবা দুজন মিলে ছাদ থেকে নেমে আসে। এসে দেখে যে রেনু আর সাবিয়ার খাওয়া প্রায় অর্ধেক। ইফাতের বাবা অবাক হওয়ার ভঙ্গিতে বলল, সে কি গো, আমাদের বাপ বেটাকে রেখেই তোমার সব খেয়ে ফেলছো? খাওয়াই উচিত, একজনকে খুঁজতে গিয়ে আরেকজন লাপাত্তা। খাবার সামনে নিয়ে এতক্ষণ বসে থাকা চাই নাকি? ঠিক বলেছো বড় আম্মু, চলো আমরা ওনাদের অংশেরটুকু শেষ করে দেই। এই তুই রাক্ষসী নাকি রে, নাকি ম্যাক্স প্রো লেভেলের খাদক? আমি রাক্ষসী, তোমাকেও চিবিয়ে খাবো। মা, কিছু বলবো না তুমি? খাবারের ভাগ পেতে চাইলে বকবক না করে খাওয়া শুরু করো। দেখ তোর বাবা কাজ সেরেও ফেলছে, তুই হাঁ করে দাঁড়িয়ে থাক। ঠিক আছে ঠিক আছে, এর শোধ আমি পরে নেব। সাবিয়া, ইফাত, রেনু আর ইফাতের বাবা একসাথে বসে ছোট ছোট খোশ গল্পে খাওয়া শেষ করলো। রাতের খাবার খাওয়া শেষে আরিয়ান সহ পরিবারের সবাই জেগে বসে আছে, কারণ আবিরের পরিবার বলেছিল যে আজকে রাতেই তারা বিয়ের ফাইনাল ডেট জানাবে। ঘণ্টাখানেক বসে থাকার পর যখন আরিয়ান রাগ করে ঘরে ফিরে যাচ্ছিল, সেই মুহূর্তে আরিয়ানের বাবার ফোনে কল আসে। ফোন স্ক্রিনের নম্বর দেখে আরিয়ানের বাবার মুখে হাসি ফুটে। আবিরদের বাড়ি থেকে বিয়ের ফিক্সড ডেট জানিয়ে দিয়েছে। তারা চাচ্ছে তাড়াতাড়ি বিয়ে সম্পন্ন করতে, তাই এই মাসের আগামী 20 তারিখে বিয়ের তারিখ ফেলেছে। আজ 5 তারিখ চলে গেল, তার মানে হাতে বেশি সময় নেই। আত্মীয়দের দাওয়াত দেওয়া থেকে শুরু করে বিয়ের অনুষ্ঠানের জন্য যাবতীয় লিস্ট খুব দ্রুত করতে হবে। অবশ্যই এসবের ভার সব আরিয়ানের ঘাড়েই গোছাবে। রিমি খুশিতে তার মাকে জড়িয়ে টুকুস করে গালে চুমে বসিয়ে দিল। মেয়ের রূপ কাণ্ডে বাবা মা দুজনে হেসে গড়িয়ে পড়েছে অবস্থা। যে মেয়ে বিয়ে করতে চাইতো না, সে আজ নিজের বিয়ের জন্য এত খুশি দেখে বাসার সবাই খুশি। আরিয়ানের সন্দেহ হয় রিমির প্রতি। তার কাছে বারবার এটা মনে হয় যে আবির আর রিমির মধ্যে কোনো প্রেমের সম্পর্ক আছে, যে কারণে রিমি হুট করে বিয়েতে রাজি হয়ে যায় আর আবিরকে পাওয়ার জন্য সে খুশি। কিন্তু এখনই সব বিষয় ক্লিয়ার না, তাই আরিয়ান কিছুই বলছে না। আরিয়ান সবাইকে শুভরাত্রি জানিয়ে নিজের ঘরে চলে যায়। সকালবেলা সাবিয়া একদম পরিপাটি হয়ে নাস্তা করতে বসলো। সকালে নাস্তা সবাই একসাথে খেতে বসে। সাবিয়াকে পরিপাটি দেখে ইফাত বলল, এখন কি ঘরেই সাজুগুজু করে বসে থাকার প্ল্যান নাকি? তা কেন হবে, নাস্তা সেরে আমি বাড়ি ফিরে যাচ্ছি, বড় আব্বু হাফ রাস্তা এগিয়ে দেবে। মানে কি, এত তাড়াতাড়ি চলে যাবি? তো এসেছিলি কেন? এত বকবক করো কেন তুমি? ইফু ভাই চুপচাপ খাও তো। এই তোকে না কতবার বলছি যে আমাকে ইফু ভাই ডাকবি না। ইফু না তো কি ফুফু ডাকবো? হচ্ছেটা কি এখানে শুনি? খেতে বসে এত কথা কিসের? সাবিয়া, নাম কখনো বিকৃত করতে হয় না। আর ইফাত, মাথার জ্ঞান কবে হবে তোমার? চুপচাপ খাবার শেষ করো। কেউ আর কিছু বলল না। খাওয়া শেষে সাবিয়া রওনা দেওয়ার জন্য বের হচ্ছিল। ইফাতের বাবা আগেই বের হয়ে গিয়েছেন।
অফিসে নাকি কিছু একটা সমস্যা হয়েছে, যে কারণে যত দ্রুত সম্ভব সেখানে উপস্থিত হতে বলা হয়েছে। এই কারণে এখন ইফাতের উপর দায়িত্বে পড়েছে সাবিয়াকে পৌঁছে দেওয়ার। রেনু সাবিয়াকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বিদায় জানালেন। ইফাত তার বাইকে বসে অপেক্ষা করছে সাবিয়ার জন্য। সাবিয়ার কাঁধে ব্যাগপত্র। বাইকে বসার পর ব্যাগ সামনে নিয়ে নিল, যেমনটা আমরা পিঠে নিই। তারপর ইফাতে 2 হাত দিয়ে সিটের পেছনে স্টিলে শক্ত করে ধরে বসলো। ইফাতেতে কিছুটা রাগ করলেও কিছু বলল না, কারণ জানে এই মেয়েটাকে কথা গিলানো সহজ না, যা ইচ্ছা করে ঘাটতারা মেয়ে মানুষ। অল্প সময় সাবিয়াদের বাড়ির গেটের সামনে এসে থামলো ইফাতের বাইক। পুরো রাস্তায় কেউ কারোর সাথে কোনো কথাই বলেনি। সাবিয়া বাইক থেকে নেমে বাড়ির ভেতরে চলে যাচ্ছিল, এমন সময় ইফাত বলে উঠল, হারামি একটা ধন্যবাদও অন্তত দিতে পারে না। ধন্যবাদ মনে হচ্ছে বাপের বাড়ির সম্পত্তি, নাকি আমাদের বাড়িতে ওইটা ফেলে এসেছিস? ইফাত ভাইয়া ধন্যবাদ, এখন যেতে পারো। চাচার বাড়ির দোরগোড়া থেকে চলে যাব? চাচার বাড়ি এটা, শ্বশুর বাড়ি না যে লোকে খারাপ বলবে। সোজা বাড়ি ফিরে যাও এখন। তুই জীবনেও ভালো হবি না। কে তোকে বিয়ে করে? ওই শালাকে দেখার আছে আমার। তুমি আসলেই ছ্যাচরা। সাবিয়া দেরি না করে এক দৌড়ে বাসায় চলে গেল। ইফাত আর ভেতরে গেল না, ফিরে গেল বাড়িতে। সাবিয়াকে দেখে সাবিয়ার মা ভূত দেখার মতো চমকে গেল, কারণ এখন তার বাসায় থাকার কথা না। সকাল সকাল তা আবার চলে এসেছে। মেয়েকে দেখে এগিয়ে গেল সে। সাবিয়ার কাঁধ থেকে ব্যাগ খুলে ছুঁড়ে মারে সোফায়। সাবিয়ার মা বা সাবিয়াকে জিজ্ঞেস করে, কিরে এত সকাল সকাল চলে আসলি? একা আসছিস নাকি কেউ নিয়ে এসেছে? তোর না আরও কয়েকদিন থাকার কথা? ইফাত ভাইয়া দিয়ে গিয়েছে। ইফাত কই? বাসায় এলো না কেন? আমি কি জানি কেন আসেনি? তাকেও ফোন দিয়ে জিজ্ঞেস করো। আর হ্যাঁ, আমার আজকে প্র্যাকটিক্যাল ক্লাস আছে। তোমার রাগ কমাতে পাঠিয়ে দিলে বেড়াতে। আমার যে 2 দিন পড়ার ক্ষতি হলো সেটা ভাবলে না? এত কথা এখন বলছিস কেন? আগে বলতে কি কেউ না করেছিল? আমি আর ঘন্টাখানিক পর কলেজ যাব। এইখানে বসে আধা ঘন্টা ঘুমাবো, ঠিক আধা ঘন্টা পর ডাক দিও। বাইকে চড়ে মাথা ঘুরছে। ঘরে গিয়ে ঘুমা। না, বেশি আরামে ঘুমালে আজ সারাদিনেও ঘুম ভাঙবে না। আচ্ছা এখানেই ঘুমা। আরিয়ান এই মুহূর্তে তার দলীয় অফিসে বসে আছে। বাকি মেম্বাররা আসলে তাদের নিয়ে বিয়ের অনুষ্ঠানের ব্যাপারে আলোচনা করবে, তারপর কেনাকাটা করতে বেরোবে। কে জানে আজ কী হবে। আরিয়ান বসে বসে লিস্ট তৈরি করলো যা যা লাগবে সেসবে। তারপর এক একজন এক এক কাজে দায়িত্ব বুঝিয়ে দিয়ে বের হয়ে গেল কেনাকাটা করার জন্য। সাবিয়া কলেজে প্র্যাকটিক্যাল ক্লাস শেষে কিছু খাওয়ার জন্য তার বান্ধবী চারুর সাথে বের হয়। সাবিয়া বলল, চারু চল আজকে ফুচকা খাই, 2 দিন যাবত খাই না। মাফ চাই, আমি আর ফুচকা খাওয়াতে নাই। ওমা কেন? তুই না ফুচকা ভালোবাসিস? বাসতাম, এখন বাসি না। ওদিন খাওয়ার পর এত পরিমাণের পেটে ব্যথা হয়েছিল যে আমাকে হসপিটালে নিয়ে গিয়েছে আব্বু। এরকম কখন হলো? আমাকে জানালি না কেন? তুই সেদিন কলেজে আসিস নাই। আসল কথা কি জানিস? আসল কথা আবার কি? আসল কথা হচ্ছে তুই আমাকে রেখে একা ফুচকা খাইছিস, সেজন্য তোর পেটে ব্যথা হয়েছে। ধুর মাইয়া, এই তোর আসল কথা? হা 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 হা। যাই বলিস না কেন, আমি ফুচকার খাচ্ছি না। চল সামনের রেস্টুরেন্টে যাওয়া যাক, দেখি কি খাওয়া যায়। জো হুকুম জনাবা, চলুন যাওয়া যাক। ঢং, জো হুকুম জনাবা। সাবিয়া আর চারু মিলে রেস্টুরেন্টে ঢুকলো। কোনোভাবে আরিয়ানও সেখানে উপস্থিত, কিন্তু দুজন দুজনকে দেখেনি। চারুর জন্য সবজি রোল আর সাবিয়ার জন্য সিঙ্গারা অর্ডার করলো। চারু আর সাবিয়া আয়েশ করে খেয়ে নিল। বিল দেওয়ার সময় ঘটলো অঘটন। দুজনের একজনের সাথে করে টাকার পার্স নিয়ে আসেনি। এখন বিল না দিয়ে বের হবে কিভাবে? সাবিয়া দাঁত দিয়ে নখ কাটতে কাটতে চোখ গেল আরিয়ানের দিকে। সাবিয়ার কাছে চেনা চেনা মনে হচ্ছিল, কিন্তু ঠিক মনে করতে পারছিল না যে কোথায় দেখেছে তাকে। আরিয়ান মানিব্যাগ থেকে 1000 টাকার নোট দিল তার দলের একজনের হাতে। টাকা দিয়ে বিল মেটাতে বলল। সাবিয়ার মাথায় ইতিমধ্যে দুষ্টুমি বুদ্ধি খেলে গেল। ছেলেটা ক্যাশ কাউন্টারের সামনে আসতেই সাবিয়া ছেলেটাকে বলল, ভাইয়া আমাদের ট্রিট দিয়েছেন বিধায় আমরা টাকা আনিনি, আমাদের বিলটা মনে করে দিয়ে যাবেন। গম্ভীর গলায় কথাগুলো বলে চারুর হাত ধরে খুব দ্রুত রেস্টুরেন্ট থেকে বের হয়ে এক দৌড়ে কলেজের ভেতর ঢুকে গেল। বিল দিতে এসে ছেলেটা হা হয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা কি বলে গেল তা ভাবছে। আরিয়ান কখন তাকে ট্রিট দিল, আর এই মেয়েকে যাকে আরিয়ান ট্রিট দেবে? ছেলেটার নাম শাওন। শাওন বিল নিয়ে পুনরায় টেবিলে গিয়ে বসে আরিয়ানকে জিজ্ঞেস করলো, ভাই 2 টেবিল সামনের টেবিলে যে 2টা মেয়ে বসছিল তাদের আপনি চেনেন? কেন? বলল আপনি নাকি ওদের ট্রিট দিছেন, এখন বিল আপনার টাকা থেকে দেওয়া লাগলো। তুই কি পাগল? পাগল হতে যাব কেন ভাই? এই যে কেউ বলল আমি ট্রিট দিয়েছি আর অমনি তুই বিল পেমেন্ট করে দিলি। আমাকে ওই মুহূর্তে বলিস না কেন স্টুপিড? এখন তো বললাম। এখন বলে কি লাভ? বিল তো পে করে ফেলছিস। তোর গাধামি আর গেল না। আজকাল দেখছি মেয়ে ঘটিত সমস্যায় পড়ছি বারবার। বয়স তো অনেক হলো ভাই, বিয়ে করে ফেলুন এবার। এই চুপ থাক, যে কাজ দিয়েছি সেটা কর। কানের কাছে ফালতু
প্যাচাল পারবি তো একদম খুলি উড়িয়ে দেব তোর। মাপ চাই ভাই, এখনো বিয়ে করি নাই। ওয়াকালে খুলে উড়ে যাক চাই না। আরিয়ান খাবারের শেষ অংশে মনোযোগী হলো। বেশ কিছুক্ষণ পর আরিয়ান সহ সবাই মিলে অবশিষ্ট কেনাকাটার জন্য বেরিয়ে আসে রেস্টুরেন্ট থেকে। বাড়ি কিভাবে ডেকোরেশন করা হবে সে কাজটাই এখন বাকি। বিয়ের কার্ডও ছাপাতে দেওয়া হয়ে গিয়েছে। মেহমানদের লিস্ট রিভি বাবা মার সাথে বসে বসে করে নিয়েছে। সাবিয়া আজ চারু কলেজের কমন রুমে বসে বসে হাসাহাসি করছে। চারু হাসতে হাসতে বলল, সাবিয়া, তোর মাথায় এত কুবুদ্ধি কিভাবে আসে বলতো? এগুলো ইনস্ট্যান্ট বুদ্ধি। এসবকে কুবুদ্ধি কেন বলছিস? এই যে টাকা ছাড়াই যে খেতে বের হলি, তোর মাথায় কি ঘিলু ছিল না টাকা নিয়ে বের হবার? বিল না দিলে এখন এই রেস্টুরেন্টের দরজায় দাঁড় করিয়ে রাখতো, তখন কেমন লাগতো? তা ঠিক আছে, কিন্তু এভাবে আরেকজনকে ফাঁসানো ঠিক হয়নি। আরে দূর রাখ তোর নীতিবাক্য। নিজে যেদিন ফাঁসবি ওই দিন টের পাবি যে জীবনে কি ভুলটাই না করেছিস। হ্যাঁ হ্যাঁ, দেখা যাবে। এখন ক্লাসে চল। গরিবের কথা বাসি হলে ফলে। আচ্ছা আচ্ছা, দেখা যাবে। রেনু মন খারাপ করে বসে আছে। ইফা ডাইনিং ঠেসানোকে পানি খেতে এসে দেখলো তার মা টিভি দেখছে ঠিকই, কিন্তু ভাবলেশীন হয়ে বসে আছে। গ্লাস ভর্তি করে পানি পান করে ইফাত মায়ের পাশে গিয়ে বসলো। মাকে বলল, কি হলো তোমার? মন খারাপ মনে হচ্ছে। সেই রকমই কিছুটা। কিসের জন্য মন খারাপ করলো শুনি? ছানাটার জন্য মন খারাপ। দুদিন থাকলো না, চলে গেল। একটু বেশি সময় থাকতে পারবি না তো আসার কি দরকার ছিল? ও এই কথা। এতই যখন মন খারাপ হয় তো ওর সাথে চলে গেলেই পারতে। গেলেই ভালো হতো। নিজেদের খাবার নিজেরাই রান্না করে খেতে। কে করবে রান্না? কেন, তুই না হলে তোর বাবা? আব্বু করবে রান্না? মানুষ আর ফেলে না। তাহলে তুই করতি। এর চেয়ে ভালো আমি না খেয়ে ঘুমাবো, তবুও রান্না করতে যাব না। একবার ডিম ভাজতে গিয়ে হাতে ফসকা পড়ে শিক্ষা হয়ে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এখন করবি না। বিয়ে করিয়ে দিলে বউয়ের আবদারে ঠিকই রান্না করতে যাবে। মোটেই না, আমি মোটেও বউয়ের আসল তলে ঘুরবো না। সে দেখা যাবে, ঘুরো কি ঘুরো না, তখন মায়ের কথা মনে থাকলেই হলো। রাতের মধ্যে বিয়ের কার্ড তৈরি হয়ে গেল। দাঁড়িয়ে থেকে তৈরি করে গার্ড নিয়ে তবে ফিরেছে শাওন। আরিয়ানের বেশিরভাগ কাজ এই শাওনই করে দেয়। আরিয়ানের কাছে শাওন ছোট ভাইয়ের মতো। বোকাশোকা ছেলেটা আরিয়ানকে খুব মানে। আরিয়ান যে কাজ দেবে সে কাজ শেষ না করা অবধি তার শান্তি হবে না। আরিয়ান বলেছিল তাড়াতাড়ি কার্ড ছাপাতে, আর সে দাঁড়িয়ে থেকে কমপ্লিট করে তবেই ফিরেছে। এখন সকালের অপেক্ষা। নামের লিস্ট অনুযায়ী এগুলো পৌঁছে দিতে হবে। আরিয়ান আর শাওন কার্ড নাম লিখতে বসে পড়লো। আজকে রাতের মধ্যে লেখা শেষ করবে এগুলো। অনেক রাত অবধি বসে বসে কমপ্লিট করলো কার্ডে মেহমানদের নাম লেখা। শাওনকে আর ফিরে যেতে দিল না আরিয়ান। গেস্ট রুমে জায়গা দেওয়া হলো শাওনকে থাকতে। আরিয়ান হাই তুলতে তুলতে নিজের ঘরে গেল। তারপর আড়মোড়া দিয়ে ধপাস করে খাটে উবু হয়ে শুয়ে পড়ল। এখন ঘুমের প্রয়োজন, নয়তো সকাল সকাল কাজ শুরু করতে পারবে না। সকালে রেনু ফোন করলো সাবিয়াদের বাসায়। সাবিয়াকে তাদের বাসায় পুনরায় যাওয়ার জন্য বলল। সাবিয়া প্রথমে রাজি হচ্ছিল না যেতে। সে চায় না ইফাতের সামনেই বেশি বেশি পড়ুক। কারো মায়া কাটানোর প্রথম শর্ত হচ্ছে তার সামনে না পড়া। একটা মানুষকে যত দেখবে তত বেশি মায়া জড়াবে। কখনো কখনো এই মায়া চোরাবালিতে এমনভাবে আটকে পড়তেও পারে যা তার থেকে বের হওয়ার কোনো উপায় থাকবে না। বিয়ে দাওয়াতের কথা শুনে সাবিয়া রাজি হয়ে গেল সে বাসায় যাওয়ার জন্য। সাবিয়া কখনো বিয়ে বাড়ির অনুষ্ঠান উপভোগ করেনি, এখন এই সুযোগ পেয়ে গিয়েছে। এই সুযোগ সে হাতছাড়া করতে চায় না। সাবিয়া তিরিং বিরিং করতে করতে ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছিল। সাবিয়ার মা ঘরে ঢুকে সাবিয়াকে গোছকাজ করতে দেখে জিজ্ঞেস করলো, কি রে, এখন ওসব গুছিয়ে কি করছিস? ও মা, সে কি? কেন গুছাবো না? বড় আম্মু না একটু ফোন দিয়ে বলল যাবার জন্য? যেতে বলেছে ঠিক আছে, বিয়ে তো অনেক দেরি। তাও যদি নিজেদের ফ্যামিলির কারো বিয়ে হতো সে না হয় কথা ছিল যে আগে আগে যেতি, কিন্তু বিয়ে হচ্ছে তোর বড় আম্মুর বান্ধবীর মেয়ে। সেখানে তোর তো কোনো সম্পর্ক নেই যে আগে গিয়ে বসে থাকবি। মন খারাপ হয়ে গেল। তাহলে তোকে বিয়ে দিয়ে দিই, নিজের বিয়েতে মজা করিস। আম্মু কি যে বলো এইসব! আমি এখন মোটেও বিয়ে করব না, একেবারে পড়াশোনা শেষ করে তারপর বিয়ে। আচ্ছা বেশ ভালো, এখন কাপড় চোপড় জায়গায় রেখে দাও। আরও সপ্তাহখানেক পর যাবেও বাড়ি। আরও কয়েকটা প্র্যাকটিক্যাল ক্লাস আছে না? 3টা আছে। বেশ, সেগুলো শেষ করো। তারপর অনুষ্ঠানে যাওয়ার জন্য একটা সুন্দর দেখে ড্রেস কিনে দেবো। ওকে ওকে। সাবিয়া ব্যাগপত্র যা গুছিয়েছিল পুনরায় তার জায়গায় রেখে দিয়ে বিছানায় গড়াগড়ি করতে লাগলো। গড়াতে গড়াতে এক পর্যায়ে সাবিয়া থপাস করে বিছানা থেকে পড়ে গেল। পড়ে গিয়ে সাবিয়া নিজেকে সান্ত্বনা দিতে বকাও দিচ্ছে। ব্যথা পাওয়ার জায়গায় হাত বুলাতে নিজেকেই নিজে বলছে, কে বলেছিল এমন কিলবিল করার জন্য? বুঝ মজা এখন কেমন লাগে। সাবিয়া ওর ব্যালকনিতে গিয়ে চেয়ার টেনে বসলো।
গ্রিল বেয়ে ছড়িয়ে পড়া লতানো গাছের নীল রঙের ফুলগুলোর দিকে অপলোক নেত্রে তাকিয়ে রইল বেশ খানিকক্ষণ। কোনো এক সময় ইফাতের কথা মনে পড়ল সাবিয়ার। দিনটা ছিল রোজার ঈদের দিন। সকালে নামাজ শেষ হলে ইফাত সহ ওর বাবা মা সাবিয়াদের বাড়ি আসে। ঈদের দিন এক আত্মীয়ের বাড়ি আরেক আত্মীয় আসবে, তা স্বাভাবিক এবং খুশির বিষয়। সাবিয়াও খুশি ছিল। সাবিয়াকে সবাই সালামি দিল ঈদের, শুধু ইফাত দিল না। ইফাত সাবিয়াকে সালামি দিতে রাজি হলো, কিন্তু শর্ত জুড়ে দিল। সাবিয়াকে সালামি দেবে বলে ইফাত তার ঘাড় কাঁধ ম্যাসেজ করিয়েছে বেশ সময় ধরে। তারপর সাবিয়া ক্লান্ত হয়ে ইফাতের কাছে সালামি চাইলে ইফাত না করে বসে। ইফু ভাই, অনেক হয়েছে, এখন সালামি দাও। আমাকে অনেকক্ষণ খাটাইছো। কিসের সালামি? তোকে কি বলছি যে তোকে এখনই সালামি দেব? এ মা, নিজেই তো বললে মেসেজ করে দিলে সালামি দিবে। ও মা, তাই নাকি? এতটুকু কাজের জন্য কে টাকা দেবে? এতটুকু কাজ মানে আমাকে এখন সালামি দেবেন? এত কিছু জানি না। জানতে হবে না, যা তো। কানের কাছে কাকের মতো কা কা করা বন্ধ কর। ভাই, ভালো হবে না বলে দিচ্ছি। আমাকে থ্রেট দিচ্ছিস? ধরো, তাই করছি। তা কি করবি শুনি? করলেই দেখতে পাবে। ভালোই ভালোই সালামি দিয়ে দাও বলছি। দেব না, যা ইচ্ছা কর, গিয়ে যা। এই বাড়িতে যতক্ষণ থাকবে ততক্ষণ তোমাকে শান্তিতে থাকতে দেব না। ওরে আমার শান্তির মার ম্যানেজার রে, দেখি তুই কি কি করিস। ওয়েট অ্যান্ড ওয়াচ। সাবিয়া চলে গেলে ইফাত সোফায় শুয়ে পড়ে। কিছুক্ষণ পরেই গরমে বাসার সবাই অস্থির হয়ে পড়ল। ঈদের দিনও যে লোডশেডিং হয় এটা ভেবে ইফাত অবাক হচ্ছে। বাইরে বৃষ্টি নামবে নামবে ভাব, তবে তাপ প্রচুর। গুমোট পরিবেশে গরমটা একটু বেশিই লাগে। বাড়ির সবাই বিদ্যুৎ অফিসারদের গালাগাল করা শুরু করে দিল, অথচ কেউই জানে না এটা সাবিয়ার কাজ। প্রায় ঘন্টা কেটে গেল। সাবিয়া তার ঘরে ছোট্ট চার্জার ফ্যান চালিয়ে বসে গায়ে বাতাস লাগাচ্ছে। সাবিয়ার বাবা কোনো কারণে বাড়ির বাইরে এলে তার চোখ যায় বাড়ির মেন সুইচের দিকে। আরও এগিয়ে গিয়ে দেখলো যে সব কটা সার্কিট ব্রেকারের সুইচ অফ করা। তার মানে এটা কেউ জেনে শুনে করেছে। সুইচগুলো অন করে বাড়ির ভেতরে এসে দেখলো যে সাবিয়া সারা বাড়িতে ছুটছে আর বলছে, কারেন্ট চলে এসেছে, ইয়ে। সাবিয়ার বাবা ধরে নিয়েছে এটা সাবিয়ার কাজ, কিন্তু কারেন্ট চলে যাওয়ার আশায় মেয়ের উচ্ছ্বাস দেখে সন্দেহ নিমেষে চলে গেল ইফাতের উপর। ইতিমধ্যে ইফাত কানমলাও খেয়ে ফেলেছে। দোষ করলো কে আর কানমলা খেলো কে? সাবিয়া নুডলস খাওয়ার জন্য রান্নাঘরে চলে গেল। রান্নাঘরে তখন সাবিয়া ব্যতীত কেউ ছিল না। সবাই টিভি সামনে বসে ঈদের অনুষ্ঠান দেখছিল। সাবিয়াকে উত্তম মাধ্যম দেওয়ার জন্য ইফাতও রান্নাঘরে যায়। সাবিয়া যখন নুডলস খাচ্ছিল, ইফাত সাবিয়ার সামনে দাঁড়িয়ে বলল, কারেন্টের লাইন অফ করে আমাকে ঈদের দিন কানমলা খাওয়ানো হয়েছে। আজকে তোর একদিন কি আমার যতদিন লাগে? ও আমার একদিনই যথেষ্ট। তবে রে, হচ্ছে তোর। ইফাত এই বলে সাবিয়াকে চড় দেওয়ার জন্য হাত বাড়ালে সাবিয়া নুডলসের কাঁটা চামচ তুলে ধরে। ইফাত বুঝতে পারেনি যে সাবিয়া মার ঠেকাতে কাঁটা চামচ এগিয়ে ধরবে। বেশ জোরেই লাগে ইফাতের হাতে। ওমাগো বলে হাত চেপে ধরে মাটিতে বসে পড়ে। সাবিয়া নুডলস রেখে এক দৌড়ে সেখান থেকে পালায়। ইফাতের হাতে ব্যান্ডেজ করার প্রয়োজন হয়েছিল। হাতে কিভাবে এমন তোর ব্যথা পেল, এই জিজ্ঞাসাবাদকে ইফাতকে কয়েক ঘন্টা মিথ্যা বলতে হয়েছিল। ইফাত প্রচুর রেগেছিল নিজের কাথামির জন্য। সাবিয়াকে উচিত শিক্ষা কিভাবে দেবে সেটাই ভাবতে ভাবতে তার মাথা গরম হয়ে যাচ্ছে। ইফাত একটা বুদ্ধি করে এলো সাবিয়াকে শাস্তা করার। যেই ভাবা সেই কাজ। পাঞ্জাবির পকেট থেকে চুইংগাম বের করে তা ইচ্ছা মতো চিবিয়ে নরম করে নিল। তারপর সুযোগ বুঝে চলে গেল সাবিয়ার ঘরে। চুইংগাম কোথায় লাগাবে ভাবতে ভাবতে সাবিয়ার চিরুনির মধ্যে চুইংগাম পেঁচিয়ে বের হয়ে গেল। সাবিয়া বাথরুম থেকে ফ্রেশ হয়ে তোয়ালে দিয়ে ভালো করে পানি মুছে নিল। তারপর এলোমেলো চুল আঁচড়ানোর জন্য চিরুনি হাতে নিতেই হাতে আঠালো কিছুর অনুভব পেয়ে ভালো করে দেখলো যে এতে চুইংগাম লাগানো। তা আর বুঝতে বাকি রইল না এ কাজ কে করেছে। সাবিয়া কোনো রকমে চুলগুলো বেঁধে ইফাতকে খুঁজতে লাগলো, কিন্তু তাকে পেল না। ঘরে ফিরে আসার সময় ইফাতের জুতা জোড়া চোখে পড়লো সাবিয়ার। অমনি মাথায় শয়তানে বুদ্ধি খেলে গেল। এক দৌড়ে রান্না করে কিছু একটা নিল এবং তা ইফাতের জুতার খুব সাবধানে ছড়িয়ে দিল। সন্ধ্যায় ইফাতরা চলে যাওয়ার সময় ইফাত সাবিয়ার দিকে তাচ্ছিলের হাসি দিয়ে জুতা জোড়া পরে বের হয়ে নিল। সাবিয়া নিজেও ভিলেন মার্কে হাসি দিল ইফাতকে দেখে, যদিও এই হাসির মানে ইফাত টের পাবে পরে। রাতে সাবিয়ার মা এসে সাবিয়াকে ইচ্ছা মতো ঝাড়ি দিয়ে গেলেন, কারণ ইফাত নাকি পানিতে পা জড়িয়ে বসে আছে। কারণ জুতার মধ্যে মরিচের গুঁড়া ছিল। পায়ে লাগার ফলে জ্বালাতনে এখন পাগল প্রায় ইফাত। প্রথমে গরমে পা জ্বলছে ভেবেছিল ইফাত, কিন্তু এই জ্বালা আরো বাড়তে থাকলে জুতা চেক করে লাল রঙের গুঁড়া থেকে বুঝতে আর বাকি ছিল না যে এটা কি। বেচারা যে শায়েস্তা হয়েছে। দুপুরে আজান হচ্ছে। ধ্যান ভাঙে শরীর সাবিয়ার। ঠোঁটের কোনো এক চিলতে হাসি নিয়ে ঘরে চলে যায়। লোকটার সাথে সাপে নেলে সম্পর্ক হলেও কোথাও একটি আলাদা অনুভূতি রয়ে গেছে, যে অনুভূতি পীড়াদায়ক। দেখতে দেখতে কেটে গেল এক সপ্তাহ। সাবিয়ার প্র্যাকটিক্যাল ক্লাসের ভেজালো শেষ। এখন সে বিয়ে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। সবকিছু গোছগাছ করে তৈরি হয়ে বসে আছে কারণ ইফাত আসবে নিয়ে যেতে। সাবিয়া একাই চলে যেতে চেয়েছিল, কিন্তু একা বের হওয়ার জন্য একেবারেই তার জন্য বারণ।
ইফাত না আসা অবধি সাবিয়ার মা মূল দরজায় বসেছিলেন পাহারায়, যাতে সাবিয়া লুকে বের হয়ে যেতে না পারে। যে দুষ্টি মেয়ে, বলা যায় না কখন কোন ফাঁকে বের হয়ে যাবে, যে কারণে তাকে চোখে চোখে রাখতে হচ্ছে। বেশ সময় লাগিয়ে ইফাত এলো সাবিয়াকে নিতে। ইফাতের আসতে দেরি হতে সাবিয়া গাল ফুলে বসে আছে। ইফাতের এই গাল ফুলে মেয়েটাকে দেখে ভীষণ হাসি পাচ্ছে, কিন্তু সে নিজের হাসি চেপে রেখেছে। প্রকাশ করলে এখনই কোনো কাণ্ড ঘটিয়ে বসবে মেয়েটা, বলা যায় না এর মাথায় কখন কি খেলে। সাবিয়া বাইকে চড়ে বসলো। সাবিয়ার মা ইফাতকে বলে, বোনকে যেমন নিয়ে যাচ্ছ তেমন সেই সালামতে ফিরিয়ে নিয়ে এসো। খেয়াল রেখো বিয়ে বাড়িতে যেন কোনো বাদরামো না করে। চিন্তা করবেন না ছোট আম্মু, আমি একদম চোখে চোখে রাখবো। হ্যাঁ, একদম চোখে চোখ রাখবে। এসো খালি ওই দুই চোখ নিয়ে একদম তুলে নিয়ে মার্বেল খেলা শুরু করব। দুপুরের দিকে সাবিয়াকে নিয়ে বাসায় পৌঁছে ইফাত। রেনু খাবার টেবিলে খাবার সাজিয়ে বসে আছে। সাবিয়া এলে সাবিয়ার সাথে একসাথে খাবার খাবে। সাবিয়া রেনুর ভীষণ পছন্দ, পারলে তার জন্য সবকিছু করতে প্রস্তুত। নিজের মেয়ের থেকে কম ভাবেন না সাবিয়াকে। ইফাতকে না যতটা আদর করে তার থেকে বেশি সাবিয়াকে আদর করে রেনু। নিজের মেয়ে থাকলে হয়তো এমনই আদর যত্নে রাখতো। সাবিয়া যখন জন্ম নেয় তখন রেনুরও মেয়ে জন্মায়। দুজন দেখতে প্রায় একই রকম হয়েছিল। রেনু ভীষণ খুশি ছিল, কিন্তু খুশি বেশি দিন টিকেনি। দুদিনের মাথায় মেয়েটা মারা যায়। অসুস্থ হয়েই জন্মেছিল রেনুর গর্ভ থেকে। মেয়েটা মারা যাওয়ার পর অনেক ভেঙে পড়েছিল রেনু, কিন্তু এই সাবিয়াকে কোলে নিয়ে সে সব দুঃখ মুছে নিয়েছে। এই জন্যই সাবিয়াকে রেনু এত ভালোবাসে। সাবিয়ার বাবা মা ইচ্ছে করে সাবিয়াকে রেনুর কাছে কদিন কাটানোর জন্য পাঠিয়ে দেয়। মাঝে বেশ অনেক দিন সাবিয়া পা রাখেনি ও বাড়ি, কিন্তু সব ভুলে আবারও যাওয়া শুরু করে। সাবিয়া ঘরে ঢুকে দেখলো রেনু ডাইনিংয়ে খাবার সাজিয়ে বসে আছে। সাবিয়া রেনুর হাতে রান্না বেশ পছন্দ করে, তাই সাবিয়া তাড়াতাড়ি করে ব্যাগ রেখে ফ্রেশ হয়ে চলে আসে খাবার খেতে। খাবার খেতে খেতে বেশ গল্প গুজব করলো দুজন। বিকেলে শপিং করতে যাবে এরকম প্ল্যানিং করে নিল। ইফাত শুধু ওদের দুজনের কথাতে হাতে হাঁ আর নাতে না মেলাচ্ছে। এছাড়া ইফাতের কোনো উপায়ও নেই। ইফাতের বাবা অফিসের সময় পার করছেন, তাই রেনু আর সাবিয়ার সাথে ইফাতকে যেতে হলো। শপিংয়ে যাওয়ার সময় রেনু সাবিয়াকে বিয়ে বাড়ি দেখালো। খুব সুন্দর করে সাজানো, প্রচুর লাইটিং করা হয়েছে। অবশ্যই সৌন্দর্য রাতের অন্ধকার ঘনিয়ে এলেই ফুটবে। রেনু, সাবিয়া আর ইফাত মিলে শপিং মলে এ দোকান ও দোকান ঘুরে বেড়াচ্ছে। সন্ধ্যা নেমে এলে কিন্তু রেনু আর সাবিয়ার কিছুই কেনা হলো না। যে জিনিস পছন্দ হচ্ছে তা দামে বনে বনা হচ্ছে না, আবার দামে মিলছে তো পছন্দ হচ্ছে না, রং ভালো লাগছে তো ডিজাইন ভালো লাগছে না ইত্যাদি। ইফাত কোল্ড ড্রিঙ্কস খাওয়ার বাহানায় রেনু আর সাবিয়ার পিছু পিছু ঘোরা থেকে মুক্তি নিল। মলের ভেতর ফাস্ট ফুডের ফ্লোরে গিয়ে এত কোল্ড ড্রিঙ্কস নিয়ে একটা চেয়ারে টেনে বসলো। কোল্ড ড্রিঙ্কসে চুমুক দেওয়ার সময় পাশের টেবিলে চোখ গেল ইফাতের। অবাক চোখে তাকালো সেদিকে, কারণ পাশের টেবিলের ছেলেটা একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল মাথায় চেপে ধরে আছে আর একটা বোতল থেকে পান করছে। ইফাত উঠে গিয়ে সেই সামনে টেবিলে গেল, চেয়ারে বসতে বসতে বলল, আরে আরিয়ান ভাইয়া যে, এটা আপনি কি করছেন? আরে ইফাত যে, আর বলো না, মহিলাদের শপিংয়ের চক্করে এখন মাথা চক্কর কাটছে। আপনিও চক্করে পড়েছেন? কি কপাল দেখেন, চক্কর থেকে বাঁচতে আমিও এখানে এসেছি। তাই নাকি? হ্যাঁ ভাই, বিকাল থেকে মা আর তার সাধের কন্যা মিলে ঘুরছে তো ঘুরছেই, কিন্তু এখনো কিছু কিনে নেই। বলেন কেমন লাগে? এত কিভাবে ঘুরতে পারে এরা? কাহিনী শেষ। আর সাধের কন্যা মানে তোমার নিজের বোন আছে নাকি? শেষ আর কোথায় হলো ভাই, এই যে দুঃখে আমি এখানে বসে মাথা ঠান্ডা করতে কোল্ড ড্রিঙ্কস নিলাম, আর ওটা হচ্ছে আমার ছোট চাচার মেয়ে। মা তাকে নিজের মেয়ের মতোই কলিজা দিয়ে ভালোবাসে। বুঝলাম। আমার অবস্থা দেখে কি মনে হচ্ছে তোমার? মনে হচ্ছে মাইনকা চিপায় আটকে আছেন। মাইনকা চিপাই না, কোনো ক্রাশারের মধ্যে পড়ছি। গত 5 দিন যাবৎ শপিং করছে, অথচ তাদের শপিং শেষ হয় না। আজকে দুপুরে আসছে আর এখন সন্ধ্যা, তবু তাদের কেনাকাটা শেষ হয় না। রাগ করে চলে আসছি এখানে। বলে দিয়েছি মল থেকে বের হওয়ার সময় কল দিতে। ভাই চলেন এখান থেকে আমরা পালাই, নয়তো এই লেডিসদের চক্করে আমরা খতম হয়ে যাব। থাক ভাই, তোমার বুদ্ধি আমার লাগবে না। কোল্ড ড্রিঙ্কসের ঠান্ডা শেষ হয়ে যাওয়ার আগে নিজেই শেষ করে ফেলো। এরকমই টুকটাক আলোচনায় মত্ত হয় আরিয়ান আর ইফাত। বেশ কিছুক্ষণ পর শাওন এসে আরিয়ানকে বলল, ভাই ওই দিন যে মেয়ে আপনি টিট দিয়েছেন বলে ঢপ মেরে চলে গিয়েছিল, তাকে এই মলে দেখলাম। তাই নাকি? কোথায় আছে এখন? 3rd ফ্লোরে আছে, শাড়ির দোকানে। রিমি আপু আর আন্টিও আছে ওই ফ্লোরে। চল তো, হাতের নাগালে পেয়ে নেই তাকে। হচ্ছে আজকে তোর। আরিয়ান শাওনের হাতে কোল্ড ড্রিঙ্কসের বোতল ধরিয়ে দিয়ে দ্রুত হেঁটে যাচ্ছে 3rd ফ্লোরের দিকে। আরিয়ানের সাথে ইফাত উঠে গেল। ওর 2nd ফ্লোরে ছিল। 3rd ফ্লোরে যাওয়ার জন্য সিঁড়িতে গিয়ে দাঁড়ালো। সিঁড়ি আস্তে আস্তে করে উপরে উঠা যেন আরিয়ানের কাছে বিরক্তিকর হচ্ছিল, তাই নিজেই বড় বড় পা ফেলে তাড়াতাড়ি 3rd ফ্লোরে চলে যায়। আরিয়ানের দেখা দেখি শাওন আর ইফাতও একইভাবে উঠে গেল। আরিয়ান জিজ্ঞেস করছিল শাওনকে যে কোথায় এই মেয়ে।
শাওন এদিক ওদিক চোখ বুলে দেখছিল, হঠাৎ বলে উঠল, ভাই ওই যে ওই মেয়ে। আরিয়ান ঘুরে তাকালো শাওনের দেখিয়ে দেওয়া দিকে। সাবিয়া তখন ট্রায়াল রুম থেকে বেরোচ্ছে। শুভ্র সাদা রঙের একটা লং ড্রেস ট্রাই করলো। রেনুর ভালো লাগলে সাবিয়া শেষমেশ একটা চুজ করবে অনুষ্ঠানের জন্য। আরিয়ান এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ায়, চোখ ফেরেনি ইফাতেরও। সাবিয়ার শুভ্রতা যেন দু জোড়া চোখ ঘায়াল করছে। শাওনও তাকিয়ে আছে সেদিকে। হুট করে ইফাত দৌড়ে গিয়ে সাবিয়ার সামনে দাঁড়ায়। ইফাত যে স্পিডে সাবিয়ার সামনে গিয়ে দাঁড়ায়, ওই স্পিডেই নাকে ধরে মাটিতে বসে পড়ে। ভাবছেন কেন নাকে ধরলো? আসলে হুট করে এভাবে সামনে আসাতে সাবিয়া মনে করেছিল অন্য কেউ। ভালোভাবে দেখার আগে ধুপ করে নাক বরাবর এক খুশি বসিয়ে দেয় সাবিয়া। সেই দরুন ইফাত নাক ধরে নিচে বসে পড়ে। শাওনের মুখ থেকে অজান্তেই বের হয়ে আসলো, বাপরে। আরিয়ান অবাক হয়ে যায় এমন দৃশ্যে। সাবিয়ার দিকে তাকিয়ে শাওনকে আরিয়ান প্রশ্ন করে, আর ইউ শিওর এই মেয়ে সেই মেয়ে? একদম পাক্কা ভাই। আপনি জানেন আমি মানুষের চেহারা খুব ভালো করে মনে রাখতে পারি। এই মেয়ে সেই মেয়ে যে আমার বাদামের ঠোঙ্গা হাত থেকে ইগলের মতো থাবা বসিয়ে নিয়ে গিয়েছিল। আজকে এর হেস্তনেস্ত করেই ছাড়বো। আরিয়ান সহ আরিয়ানের ফ্যামিলি মেম্বার সবাই বসে আছে সাবিয়ার ফ্যামিলি মেম্বারদের সামনে। কেন? কারণ আরিয়ান সাবিয়াকে বিয়ে করার প্রস্তাব নিয়ে এসেছে। হুট করে এমন সিদ্ধান্ত নিয়ে বসেছে আরিয়ান। কি অদ্ভুত! কেন নিল এমন সিদ্ধান্ত? ফ্ল্যাশব্যাক। সাবিয়া ইফাতকে একদমে বেশ কয়েকবার সরি বলে ফেলেছে, আচমকা ঘুষি মারার জন্য। আরিয়ান এগিয়ে যায় সাবিয়ার দিকে। আরিয়ানের দিকে তাকিয়ে সাবিয়া কয়েক সেকেন্ডে মনে পড়ে ফেলল যে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি কে। অতঃপর সে ইফাতের পেছনে লুকানোর চেষ্টা করছিল। আরিয়ানের হাসি পেল এভাবে যে এই শুভ্র সাদা ড্রেস পরা মেয়েটাকে দেখতে কত ইনোসেন্ট মনে হচ্ছে, অথচ এই মেয়ে দুইটা ঘটনা ঘটিয়েছে তার সাথে, যা তার সাথে এতটুকু বয়সে এসেও কেউ করেনি বা সাহসও পায়নি। আরিয়ান একগাল মুচকে হাসলো, তারপর জোরে সোরে একটা ধমক দিয়ে বলল, এই মেয়ে, অযথা লুকানোর চেষ্টা করে লাভ নেই, বের হয়ে সামনে এসো। ইফাতের রাগ হচ্ছে, কিন্তু আরিয়ানের স্বভাব সম্পর্কে সে অবগত, তাই আরিয়ানের সামনে রাগটা প্রকাশ করছে না। নিজেও সাবিয়াকে আড়াল করার চেষ্টা করতে করতে আরিয়ানকে বলল, ভাই আপনি মনে হয় ভুল মেয়েকে দেখেছেন। তুমি চুপ করো, তোমার সাথে কথা বলছি না। আর তুমি ওকে আড়াল করার চেষ্টা করছো কেন? চেনো ওকে? ভাই একটু আগে যার কথা বলেছিলাম এই সে। বাহ, তাহলে তো সুবিধাই হলো। এই মেয়ে, সামনে এসে দাঁড়াও। ভাই এই চুপ, বলছি না, কথা বলবি না। সাবিয়া কচ্ছপের মতো ধীর গতিতে আরিয়ানের সামনে এসে দাঁড়ায়। আরিয়ান সাবিয়াকে তখন বলল, আমার হাত থেকে বাদাম কেন ছিনিয়ে নিয়েছিলে? আর আমি তোমাকে ট্রিট দিয়েছিলাম কখন? ওকে ফাইন, বলতে হবে না, আমার টাকা ফেরত দাও। কেন ফেরত দেব? তুমি কি ভাইয়ের বউ লাগো নাকি যে যা ইচ্ছে করবে কিন্তু জরিমানা দেবে না? শাওন, এতদিনে তুই একটা কাজের কথা বলেছিস, ধরে নে তোর কথা ফলে গিয়েছে। ফলে গিয়েছে মানে ভাই? মানে মেয়েটা তোর ভবিষ্যতের ভাবি। ইফাত আর সাবিয়া দুজনের কপাল কুঁচকে বিস্ফোরিত চোখে তাকায় আরিয়ানের দিকে। আরিয়ানের ঠোঁটের কোণে এক চিলতে হাসি। এতক্ষণ আরিয়ানের ফ্যামিলির সবাই আদেনেও ওদের সামনে এসে হাজির হচ্ছে। আরিয়ানের জোর গলায় আওয়াজে কেনাকাটা বন্ধ করে কি হয়েছে দেখতে হাজির হয় সবাই। শেষের কথাটা শুনে উপস্থিত ফ্যামিলির লোক সবাই অবাক হয়। আরিয়ানের ফ্যামিলি আরিয়ান বিয়ে করতে চাওয়া খুশি হবে নাকি ছেলের হুট করে কাউকে না জেনে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়াতে দুঃখ পাবে তা বুঝতে পারছে না। ইফাতের মাথায় যেন বজ্রপাত পড়ছে। বর্তমানে সাবিয়ার ফ্যামিলি এই বিয়ের প্রস্তাবে রাজি হচ্ছে না। 3টা কারণ দর্শিয়েছে রাজি না হওয়ার পেছনে। প্রথমত, মেয়ের বিয়ের বয়স হয়নি। দ্বিতীয়ত, ছেলে মেয়ের বয়সের তফাৎ অনেক। তৃতীয়ত, ছেলে রাজনৈতিক কাজে জড়িত। এসব শোনার পর আরিয়ানের ফ্যামিলি খুব হতাশ হয়, কিন্তু আরিয়ান নাছোড় বান্দা। আজকে রাতের মধ্যে বিয়ে করে নিয়ে যাবে সাবিয়াকে, নয়তো এখান থেকে এক চুল পরিমাণও নড়বে না বলে শপথ করেছে। আরিয়ান যে লাভের ফার্স্ট সাইডে পড়ে গিয়েছে, এই প্রথম কারোর জন্য এমন হয়েছে। এই প্রথম আরিয়ান কাউকে হারিয়ে ফেলার ভয় পাচ্ছে, তাই সাবিয়াকে নিজের করে নেওয়ার জন্য আর এক মুহূর্ত দেরি করতে নারাজ আরিয়ান। রাত প্রায় 10টা বাজতে চললো। আরিয়ান ঠায় বসে আছে, এক চুলও নড়েনি। সাবিয়ার মা রাগ করে আজ কয়লো জ্বালায়নি। আরিয়ান বসে বসে মশার আতিথ্যতা গ্রহণ করছে। সাবিয়া ঘরে ঘাপটি মেরে বসে আছে। সাবিয়ার মা সাবিয়াকে কতক্ষণ বকাঝকা করলো কেন যে আরিয়ানের সঙ্গে আমার দুষ্টুমি করতে গেল, সেই জন্য এখন তার খেসারত দিতে হবে। রেনু সাবিয়াকে জড়িয়ে ধরে বসে আছে। ইফাত একবার বাড়ির বাইরে যাচ্ছে, আরেকবার ভেতরে আসছে। সাবিয়ার বাবা আর জেঠা মিলে আলোচনা করছে। সাবিয়ার বাবা রাজি হচ্ছে না। সাবিয়ার মা মনে মনে একবার রাজি হচ্ছেন তো আরেকবার রাজি হচ্ছেন না। এসব কিছুই সে প্রকাশ করছে না আপাতত। আরিয়ান মারাত্মক সুন্দর না হলেও সে সুদর্শন পুরুষ, সাবিয়ার সাথে মানাবে। সে যথেষ্ট ম্যাচের পার্সন বলেও মনে হচ্ছে। এমন ভেবে সাবিয়ার মা মনে মনে রাজি হয়। সাবিয়ার মার এখন ভাবনা সব আকাশ পাতাল হয়ে গেছে।
রেনু মনে মনে চাইতো ইফাতের জন্য সাবিয়াকে নিয়ে যেতে, তাহলে সে সাবিয়াকে একেবারে নিজের কাছে পাবে। কিন্তু এই কথা সে মনে মনে পুষছিল এতকাল, আছে বলতে গিয়েও বলতে পারছে না আরিয়ানের পাগলামোর জন্য। সাবিয়া শুয়ে ঘুমিয়ে পড়েছে। এই মুহূর্তে সে অন্য কারো ঘরে আছে বা তার নিজের নতুন জীবন শুরু হয়েছে, সেদিকে তার ভূক্ষেপ নেই। সাবিয়া বাড়ি থেকে বিদায়ের সময় ইচ্ছে করে তার বাবার ওষুধের বক্স থেকে ঘুমের ওষুধ চুরি করে খেয়ে নিয়েছে, কারণ তার ঘুমের প্রয়োজন। মাথা ব্যথায় চিনচিন করে উঠে হঠাৎ হঠাৎ। বিয়ে হয়ে গিয়েছে তাতে কি, ঘুমটা বড় এখন তার কাছে। হ্যাঁ, বিয়ে হয়ে গিয়েছে, রাত প্রায় 12টা ছুঁই, কিন্তু আরিয়ানকে কোনোভাবে ফেরাতে পারছে না কেউ। তার জেদ আছে বিয়ে করে বউ নিয়ে তবেই ফিরবে। শাওনকে দিয়ে বাহিরে কাজে আটকে রেখেছে কয়েক ঘন্টা যাবত। অতঃপর আরিয়ানের কপাল খুলে গেল, মানে বিয়ের জন্য সাবিয়ার পরিবার হ্যাঁ বলে দিল, তবে সাথে জুড়ে দিল অনেক শর্ত, সেগুলো না হয় পরে শুনবেন। সাবিয়া এখন আরিয়ানের ঘরে ঘুমাচ্ছে, যদিও এত রাতে এমনিতেই ঘুম হয়, রাতে ওষুধ খাওয়ার প্রয়োজন পড়ে না, কিন্তু সাবিয়া খেয়েছে আরিয়ান ডাকলে যাতে তার ঘুম না ভাঙে। ঘুম তো হলো, আরিয়ান থেকে দূরে থাকার উছিলা মাত্র। রিমির বিয়ে অবধি সাবিয়াকে এখানে রাখার অনুমতি পেয়েছে আরিয়ান। বিয়ের কনে বিদায়ের সাথে সাথে সাবিয়াকে বাপের বাড়ি ফিরিয়ে রেখে যেতে হবে। ও বাড়ি সাবিয়া তখনই ফিরে যাবে যখন তার পড়াশোনা শেষ হবে। আরিয়ান সাবিয়ার মুখোমুখি হয়ে বসে আছে ইজি চেয়ারে, ঘুমে ঝিমুচ্ছে আরিয়ান। তবু চোখ মেলে যতবার তাকাচ্ছে ততবার সাবিয়ার ঘুমন্ত চেহারার দিকে তাকাচ্ছে, যতবার তাকাচ্ছে ততবারই মনের ভেতর অশান্তির বাতাস বইছে। কখন যে এমন করতে করতে আরিয়ান ঘুমিয়ে পড়লো নিজেও জানে না। ইফাত নিজের ঘরে ডায়েরি খুলে বসে আছে, কিছু লিখতে চাইছে, কিন্তু কলম যেন হরতালে নেমেছে, কলমে যেন মরিচা ধরেছে। একটা বর্ণ লিখতে পারছে না ইফাত। নিজেকে এখন বাংলা সিনেমার বাপ্পারাজ বলে মনে হচ্ছে। বাপ্পারাজের মতো চিৎকার করে বলতে ইচ্ছা হচ্ছে, না, আমি এমন বিশ্বাস করি না। দুঃখজনকভাবে এখানে অবিশ্বাস করার কিছুই নেই। চোখের সামনে সাবিয়ার বিয়ে হয়েছে, মেয়েটা কবুল পড়েছে অন্য কারো নামে। ইফাত ডায়েরি আর কলমটা ড্রয়ারে তুলে রেখে বিছানায় গিয়ে উবু হয়ে শুয়ে পড়েছে। শুয়ে শুয়ে ভাবছে, প্রিয় জিনিসগুলো আমাদের জীবনে অল্প সময়ের জন্য কেন আসে? এখানে ভুল আছে। প্রিয় জিনিস আগলে রাখতে হয়, নয়তো অন্য কেউ তা নিয়ে নেয়। প্রিয় জিনিসকে সবসময় নিজের করে রাখার সব চেষ্টা করতে হয়, নয়তো হারানো ছাড়া উপায় নেই। সকালে ঝলমলে এক চিলতে রোদ জানালার পর্দা ভেদ করে সাবিয়ার চোখে এসে ছুঁয়ে দিলে সাবিয়ার ঘুম ভেঙে যায়। হুট করে সে লাফিয়ে বসে পড়ল। সম্পূর্ণ ঘর ভালো করে চোখ বুলিয়ে দেখলো, বুঝতে পারলো এটা তার ঘর নয়। তাহলে ঘুমিয়েছে সে? হঠাৎ করে ঘুম থেকে উঠে সাবিয়া ভুলে গিয়েছে যে তার বিয়ে হয়ে গিয়েছে এবং তার স্বামীর ঘরে আছে। সাবিয়া তাড়াতাড়ি বিছানা থেকে নেমে ঘর থেকে বের হয়ে গেল। দরজার বাইরে আসতে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়লো সাবিয়া। পুরো বাড়ি ফুল দিয়ে সাজানো দেখে কিছুটা অবাক হয়। রিমি পাশ থেকে সাবিয়াকে ডাক দিল। সাবিয়ার সাথে সাথে সেদিকে তাকায়। রিমি হাসতে হাসতে এগিয়ে আসে, সাবিয়াকে বলল, কি ব্যাপার? গতকালের কাপড় এখনো পাল্টাওনি? ও আপু, এসেই যে ঘুমিয়ে পড়েছিলাম আর মাত্রই উঠলাম, পাল্টানোর সুযোগ হয়নি। আচ্ছা বেশ, যাও এখন একেবারে গোসল করে কাপড় পাল্টে নিও, তারপর খেতে এসো। জি আচ্ছা, যাচ্ছি। দেরি করো না কিন্তু, আমাদের নাস্তা করা শেষ, কিন্তু তোমার বরটা বসে আছে তোমার জন্য। তাড়াতাড়ি কাজ সেরে এসো। জি আপু। সাবিয়া পুনরায় ঘরের ভেতর চলে আসে। চলে এসে খাটের উপর ধূপ করে বসে বসে বিড়বিড় করে বলে, বুড়ো খাটাস একটা, এই বয়সে আমার মতো একটা কচি কাঁচা মেয়েকে জোর করে বিয়ে করে এবং ড্রামাবাজি করা হচ্ছে। অপেক্ষায় থাকো বুড়ো, এর শোধ আমি তুলবই তুলবো। কিন্তু কথা হচ্ছে, এখন গোসল করলে জামা কাপড় কোথায় পাবো? বাসা থেকেও তো দিয়ে দিয়েছে বলে মনে পড়ছে না। বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে ঘরটাতে ভালো করে একবার চোখ বুলালো। না, কোথাও মেয়েলি কোনো কাপড় নাই। সাবিয়া পুনরায় বিছানায় বসে পড়ে। যেই মাত্র শুতে যাবে তখনই দরজায় টোকা পড়ে। সাবিয়া এগিয়ে গিয়ে দরজা খুলে দেখলো রিমি হাতে একটা শপিং ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। রিমি হাসি মুখে সাবিয়ার দিকে ব্যাগটা বাড়িয়ে দিয়ে বলল, গোসল করে এটা পরে নিও কেমন? এটাতে জামা আছে? এটাতে একটা শাড়ি আছে, সাথে প্রয়োজনীয় সবকিছুই আছে। ও আপু গো। ও মা, কি হলো? আমার এতটুকু বয়সে আমি এখনো শাড়ি পরিনি। এটা যেমন পরতে জানি না, তেমন সামলাতেও পারি না। ঠিক আছে, কিন্তু আজ না হয় প্রথমে ট্রাই করলে জীবনে প্রথম অভিজ্ঞতা রোমাঞ্চকর হয়। ধরো এই শাড়ি পরাটাও এখন সেই রকম হবে, একটা চ্যালেঞ্জ হিসাবে নিয়ে নাও। কিন্তু আপু, ইউ নো মোর টকিং। আমি যাচ্ছি, তোমাকে 20 মিনিটের মতো সময় দেওয়া হলো। 20 মিনিট? কিন্তু আপু। রিমি ততক্ষণে চলে গিয়েছে। সাবিয়া কিছুক্ষণ অসহায় ভঙ্গিতে দাঁড়িয়ে রইল দরজার সামনে, তারপর দরজা চাপিয়ে রেখে গোসল করতে চলে গেল। বেশ কিছুক্ষণ পর গোসল শেষে কোনো রকম শাড়ি পেঁচিয়ে বের হয়ে আসে সাবিয়া। বের হয়ে দেখলো আরিয়ান বিছানায় বসে আছে। সাবিয়ার শাড়ি পরা দেখে আরিয়ান এক দফা হাসলো। আরিয়ানকে হাসতে দেখে সাবিয়ার ভীষণ রাগ হলো। সাবিয়া বলল,
আপনার দাঁত কেলানো বন্ধ হলে বের হন ঘর থেকে। এটা কেমন মুখের ভাষা? আর আমার ঘর থেকে আমি কেন যাব? এত প্রশ্নের জবাব দিতে পারবো না, যেতে বলেছি যান। কারো হুকুমের গোলাম নই যে বললেই সুসুর করে বের হয়ে যাব। আপনি একটা বুড়ো খাটাস। হ্যাঁ, তুমি তো কচি কাঁচামরিচ, পা থেকে মাথা অবধি ঝাঁঝে ভরা। লুচ্চামি করেন? আমার ক্যারেক্টারে এই শব্দটা একদমই নেই। তবে বউয়ের সাথে রোমান্টিকতা যদি লুচ্চামি করা হয় তো আমার কোনো আপত্তি নেই। উফ, আপনি জানতো। ঝগড়া করে পেরে উঠছো না বলে কি রাগ হচ্ছে? কচু হচ্ছে কচু। ও, নাস্তায় কচু খেতে চাচ্ছ? উফ, আপনি না একটা জাতা। হয়তোবা। এখন এদিকে এসো, ঠিক করে শাড়ি পরিয়ে দেই। বয়ে গিয়েছে আমার আপনার হাতে শাড়ি পরতে, আর আপনি ছেলে মানুষ হয়ে শাড়ি পরাবেন কি করে? আমি মেয়ে মানুষ হয়ে যা পারি না, বডি টাচ করার ধান্দা করছেন? তুমি কাছে আসবে নাকি আমি তোমার কাছে যাব? আর তোমাকে টাচ করার ধান্দা কেন করতে হবে আমাকে? তুমি লিখিত এবং মৌখিক উভয় স্বীকৃতিতেই আমার, ওকে? আপনার সাথে কথা বলাই উচিত না। বলো না, সমস্যা নেই। তোমার অপেক্ষা থেকে আমার নাস্তা করা হলো না। এতক্ষণে দুবার খেয়ে ফেলতাম। তো যান না, নাস্তা খান। আমি তো বলি নাই আমার জন্য অপেক্ষা করেন। অল্প বয়স হলে যা হয় আর কি। এই একদম চুপ, অনেকক্ষণ বকবক করেছো, এখন আর একটা কথা বলবে না। আরিয়ান বর্ষা থেকে উঠে এগিয়ে গেল সাবিয়ার দিকে। শাড়িতে হাত দিতে সাবিয়া বলে ওঠে, একদম স্পর্শ করবেন না আমাকে। দেড়মোহরের পুরো টাকায় শোধ করেছি, এক পাই পয়সাও বাকি রাখিনি। তাই তোমার দেহে শুধু স্পর্শ কেন, আরও অনেক কিছুই করতে পারি। তুমি আমার বিয়ে করা একমাত্র হালাল বউ। একমাত্র বউ মানে? আপনি কি আরো বিয়ে করতে চেয়েছিলেন নাকি? উফ আল্লাহ, এই মেয়েটাকে তুমি একটু বুদ্ধি দাও, আমাকে যেন বিবাহিত ব্যাচেলর হয়ে না থাকতে হয়। বিবাহিত ব্যাচেলর? এই মেয়ে একদম চুপ। আরেকটা কথা বলেছো তো, নাস্তার বদলে ওই বকবক করতে থাকা ঠোঁটে চুমু খেয়ে নেব। সাবিয়া দুহাত দিয়ে মুখে চেপে ধরেছিল। আরিয়ান এক গাল হাসি হেসে শাড়ি পরিয়ে দিয়ে সাবিয়াকে নিয়ে নাস্তা করতে ঘর থেকে বের হয়ে আসে। আরিয়ানের মা ওদের ডাকতে ওদের ঘরের দিকে যাচ্ছিলেন। দুজনকে বের হতে দেখে নিজে দাঁড়িয়ে রইলেন। নতুন দম্পতিকে দেখতে ওনার বেশ ভালো লাগছে। মনে মনে বলছেন, আমার ছেলের পছন্দ মাশাআল্লাহ। মেয়েটাকে দেখে মনে হচ্ছে যেন সদ্য ফোটা এক কমলমতি ফুল। কিন্তু সাবিয়ার ম্যাচুরিটি কতটুকু সেটাই দেখার বিষয়। আমার ছেলেটার বৈবাহিক জীবন সুখের হলেই আলহামদুলিল্লাহ, আমাদের বুড়ো বুড়ির শান্তি। আরিয়ান মায়ের কাছাকাছি এসে মাকে ডাক দিলে ধ্যান ভাঙে ওনার। আরিয়ান আর সাবিয়াকে খাবার টেবিলে বসিয়ে নিজের হাতে খাবার পরিবেশন করে খাওয়ান। আরিয়ানের গপাগপ খাওয়া দেখে সাবিয়া কিছুক্ষণ তাকিয়ে থেকে জিজ্ঞেস করলো, এইভাবে গোগ্রাসে খাচ্ছেন কেন? এগুলো কি এএসএমআর ভিডিও করার জন্য করছেন নাকি? তোমার জন্য আমার খাবার খেতে 1 ঘন্টা লেট হয়েছে। ক্ষুধায় এখন আমি হাফ মেন্টাল হয়ে আছি। আমার খাওয়া নিয়ে কোনো কথা বলবে না। ঠিক মতো খেলেই তো হয়, আপনার খাবার তো অন্য কেউ নিয়ে নিচ্ছে না। চুপচাপ নিজের খাবার খাও, নয়তো ঘরে যেটা বলেছি সেটাই করে বসবো, সবার সামনেই করব। আপনি একেবারে জাতা একটা লোক। আরিয়ানের মা মৃদু ধমকে সুরে দুজনকে থামতে বললেন। সাবিয়া মুখ গোমরা করে নিজের খাবারে মনোযোগ দিল আর মনে মনে বলল, বেড়া ল্যাচ কাটা টিকটিকি, সুযোগ আমারও আসবে, তখন বোঝাবো এই সাবিয়া কি জিনিস। আপনাকে জ্বালানো আজ থেকে আমার দায়িত্ব, কর্তব্য। খাওয়া শেষে সাবিয়াকে আরিয়ান রিমির হাতে তুলে দিয়ে বলে, আমার বউটাকে একটু শিক্ষা দীক্ষা দিও তো। আমি এখন তোমার বিয়ের কাজ সামলাতে গেলাম। বিয়ে বাড়ি দাওয়াতের মেহমানরা অনেকে ইতিমধ্যে বাড়িতে চলে এসেছে। আত্মীয়রা এত আগে আসা স্বাভাবিক। অন্যান্য যারা আছে তারা বিয়ে দিন এসে খাওয়া দাওয়া করে পগার পার হয়ে যাবে। আরিয়ান এসব কিছু সামাল দিতে ব্যস্ত। রাজনৈতিক কাজ আপাতত বিয়ে শেষ না অবধি স্থগিত থাকবে। আত্মীয়দের মধ্যে বিবাহযোগ্য কয়েকজন কাজিনরাও এলো। আরিয়ানের মা বাবা, বোন আর সাবিয়ার ফ্যামিলি ছাড়া আত্মীয়রা কেউই আরিয়ানের বিয়ের কথা জানে না। সাবিয়া সবসময় রিমির সাথে সাথে থাকছে। সাবিয়ার ফ্যামিলি থেকে এখনও কেউই আসেনি, যদিও তাদের আরিয়ান বলে রেখেছিল যে সকাল সকাল চলে আসতে এবং বিয়ের এই কদিন সাবিয়ার সাথে থেকে যেতে। এতে করে সাবিয়ার ভালো লাগবে। রিমি আর সাবিয়া ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাড়িতে লোকজনের সমাগম দেখছে আর খোশ গল্প করছে। একসময় সামিয়া রিমিকে বলল যে, এইভাবে শুধু শুধু দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না আপু, সাথে কিছু মচমচে চিপস বা আচার খেলে ভালো লাগতো। তা বেশ তো, কোনটা খেতে চাও, চিপস নাকি আচার? চিপসটা বেটার হবে। ওকে, তাহলে এক ছুটে রান্না করে যাও। ওখানে গিয়ে উপরের শেলফে তাকাবে, বড় একটা সাদা কন্টেনার আছে দেখবে, ওটাতেই চিপস রাখা। বড় কন্টেইনার কেন আপু? তোমার স্বামী খায় এসব, তার পছন্দের জিনিস। বাসায় থাকলে টাকলে তো বারবার কিনতে যাবে না, তাই অনেকগুলো আলুর চিপস কিনে বড় কন্টেনারে রেখে দিয়েছে। সাবিয়া মাথা ঝাঁকিয়ে গুটি গুটি পায়ে রান্নাঘরে চলে গেল। চিপসের কন্টেনারও পেয়ে গেল, কিন্তু কন্টেনার নাগালের বাইরে।
সাবিয়া টুল খুঁজছিল উঁচু হওয়ার জন্য, কিন্তু আশেপাশে কোনো টুলই ছিল না। রান্নাঘরে দরজার সোজা কিছুটা দূরে দাঁড়িয়ে সাবিয়ার এই কাণ্ড কারখানা দেখছিল শিমুল। শিমুল আরিয়ানের কাজিন। এই মুহূর্তে সে আরিয়ানের সাথে দাঁড়িয়ে কোনো একটি বিষয় আলাপ করছিল। আলাপনের মাঝে সাবিয়াকে তার চোখে পড়ে। একটা কথা আছে না, শাড়িতেই নারী। সাবিয়াকে দেখে শিমুল এরকমই ভাবছিল। সাবিয়ার দিকে তাকিয়ে আরিয়ানকে শিমুল বলল, ভাই লাইফে একটা পরি চোখে পড়েছে, মনে হচ্ছে এতদিন সিঙ্গেল থাকা সার্থক। তোর চোখে আজকাল পরিও ধরা পড়ে? সিরিয়াসলি ভাই, একেই আমার লাগবে। কে এই পরি? রান্নাঘরে তাকাও ব্রো, তোমার চোখের পলক এই মেয়েকে দেখে আটকাবেই। আহা, কোথায় ছিলে এতদিন পরি? আরিয়ান শিমুলের কথা মতো রান্নাঘরে তাকিয়ে ভ্রু কুচকালো। শিমুল রান্নাঘরের দিকে এগোতে নিল। পেছন থেকে আরিয়ান শিমুলের পাঞ্জাবির কলার ধরে টান দেয়। হ্যাচকা টানে শিমুল দুপা পিছিয়ে আসে। নিচের গলায় হাত বুলাতে বুলাতে বলল, আমাকে মেরে ফেলবে নাকি? এভাবে কেউ টান দেয় নাকি? আটকালে না কেন আমাকে? ওর দিকে নজর দিলে তোর চোখ আর চোখের জায়গায় থাকবে না। ওটা আমার পরি, মাথায় রাখিস। এ কথা বলে আরিয়ান শিমুলের কলার ছেড়ে দিয়ে রান্নাঘরে হাজির হলো। শিমুলের ভীষণ রাগ হলো আরিয়ানের উপর। শিমুল এমনিতেই আরিয়ানকে মনে মনে দেখতে পারে না। উপর উপর ভাব যতই ভালো দেখাক না কেন, ভেতরে আরিয়ানকে তার সহ্য হয় না। আরিয়ান যাওয়ার পর শাওন এসে শিমুলের পাশে দাঁড়ায়। শিমুলের রাগে জ্বলে ওঠে। চোখ দেখে শাওন জিজ্ঞেস করলো, ব্রো, আপনি জানেন আরিয়ান ভাইয়া কখনো ফাজলামো করে না, বিশেষ করে কোনো মেয়ে বিষয়ক ব্যাপারে। এই যা তো চোখের সামনে থেকে, 2 টাকার কামলা আমাকে জ্ঞান দিতে আসছে। শাওন আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। শাওনকে 2 টাকার কামলা বলে পাশ থেকে আরও একজন শুনে ফেলে। ফাহিম আরিয়ানের দরেরই একজন। রাগ তার নাকের ডগায় ঝুলে থাকে। হুটহাট রাগ চলে আসে তার। শিমুল যে শাওনকে 2 টাকার কামলা বলেছে তা তার কানে পৌঁছেছে। শাওন একটু সরল সোজা হওয়ায় দলের সবাই ছেলেটাকে পছন্দ করে। তার সাথে এমন খারাপ ব্যবহার ফাহিমের মাথা গরম হয়ে গেল। বিয়ে বাড়িতে কোনো গণ্ডগোল যাতে না হয়, এটা আরিয়ানের কড়া আদেশ। যে কারণে ফাহিম সুযোগের অপেক্ষায় আছে কখন শিমুলকে হাতের নাগালে পাবে। আরিয়ান রান্নাঘরে গিয়ে সাবিয়াকে বলল, কি হচ্ছে এখানে? আপনার এখানে কি কাজ? সেটা তো আমি জিজ্ঞেস করছি, তোমার এখানে কি কাজ? আর এই শাড়ি পরেছো কেন? পরেছো তো ঘর থেকে বের হয়েছো কেন? আজব, এটা কেমন অদ্ভুত ব্যবহার! আপনি নিজেই তো শাড়ি পরিয়ে হাত ধরে বাইরে আনলেন, এখন আমাকে এটা নিয়ে রাগ দেখাচ্ছেন কেন? উফ, এত কথা বলবে না। যাও এখন ঘরে, শাড়ি পাল্টিয়ে নর্মাল জামা কাপড় পরো। আপনি শুধু বুড়োই নন, একটা তার ছিঁড়া লোকও বটে। আমি পাগল ছাগল সব। ওকে, যাও এখান থেকে। তোমাকে না আপুর কাছে রেখে আসছি তো এখানে কেন? চিপসের কন্টেনারটা নিতে আসছি, নাগাল পাচ্ছি না। বটল সাইজ হলে এমনই হবে, সরো দেখি। আমাকে কি আপনার বাজারের সবজি মনে হয়? তুমি বাজারের সবজি না, আমার মন নামক ক্ষেতের সবজি। যাও আপুর কাছে, আর যেন ঘুরঘুর করতে না দেখি। আরিয়ান এই কথা বলে চলে গেল। এক হাতে শাড়ির কুচি সামলে আরেক হাতে চিপসের কন্টেনার জাপটে ধরে ছাদে গেল রিমির কাছে। রিমি হাসলো সাবিয়াকে দেখে। সাবিয়াকে দেখে মনে হচ্ছে যে কোনো যুদ্ধ সেরে এসেছে। ছাদে করা ছোট স্টেজের ভিতর বসেছিল রিমি। সাবিয়া রিমির পাশে গিয়ে বসে কন্টেনার ঢাকনা খুলে প্রথমে গপাগপ কতগুলো চিপস খেয়ে ফেললো। রিমি বলল, সে কি সাবিয়া, এভাবে খাচ্ছ কেন? আজকে যদি এই চিপস সব ভ্যানিশ করে দিতে না পারি তো আমার নাম সাবিয়ানা। ও মা, তাই নাকি? তো চিপসের উপর এত রাগ কেন? নাকি রাগ অন্য কারোর উপর? দুটোই। বেশ, তাহলে সব শেষ করে ফেলো। আজকে অন্য খাবার খাওয়ার দরকার নেই। সাবিয়া তেমন কিছু বলল না, চুপচাপ একটা একটা করে চিপস খেতে শুরু করলো। মাঝে মধ্যে রিমিও নিচ্ছে। বেশ কিছুক্ষণ পর দুজন ছাদে এলো রিমির কাছে। মেয়ে দুজন রিমির কাজিন হয়। একজনের নাম এলিনা, আরেকজনের নাম ফাইজা। রিমির পাশে এসে ফাইজা বসলো। এলিনা দাঁড়িয়ে রইল। সাবিয়া মুখ ভর্তি চিপস নিয়ে তাদের দেখছিল। এলিনা চোখ মুখে বিরক্তির আভা ফুটিয়ে রিমিকে বলল, এটা কে রে? বয়সে বড় একজন দাঁড়িয়ে আছে আর সে উঠে দাঁড়িয়ে বসতে জায়গা দিচ্ছে না। এ হচ্ছে আমাদের বাড়ির বিশেষ অতিথি। আরে ধুর, বাদ দে তো। এই রিমি, তোর ভাই করে? উফ, কতদিন দেখি না তারে। তাকে খুঁজে লাভ নেই। তোদের শকুনের চোখ এবার থেকে আমার ভাইয়ের উপর ফেলা বন্ধ কর। আচ্ছা, তাকাবো না। বাঘের মতো থাবা বসিয়ে তুলে নিয়ে যাব। দেখিস, তোর ভাইয়ের বিয়ে আমিই করব। আমি ছাড়া তার কপালে আর কেউ নেই। সেগুড়ে বালি, এবার স্বপ্ন দেখা বাদ দাও। দেখিস রিমি, এই মেয়ে কিন্তু তোর বিয়ের আগেই মনে হয় তোর ভাইকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলবে। সবই প্ল্যানিং চলছে তার মাথায়। সাবিয়া কান খুলে সবার কথা শুনছে। তারপর হুট করে রিমিকে বলে, আপু, আপনার ভাইয়ের ফোন নাম্বারটা দিন তো আমাকে। সে কি, তোমার কাছে নাম্বার নেই? সাবিয়া মাথা নাড়িয়ে না জানালো। রিমি সাবিয়াকে আরিয়ানের নম্বর দিল। সাবিয়া আরিয়ানকে কল দেয়।
ফোনের স্ক্রিনে অপরিচিত নাম্বার দেখে আরিয়ানের মেজাজ একটু খারাপ হলো, তবুও ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে মিহি কণ্ঠের আওয়াজ আসলো। এই যে শুনছেন, আমি আপনার মহারানী বলছি, এক্ষুনি একটু ছাদে আসুন প্লিজ। এই বলে সাবিয়া কল কেটে দিল। আরিয়ান কান থেকে ফোন নামিয়ে ভালো করে নাম্বারটা দেখলো। তারপর মহারানী আর ছাদের কথা শুনে হুট করে মাথায় সাবিয়ার নাম খেলে গেল। একটা সুন্দর হাসিতে ফোনটা পাঞ্জাবির পকেটে রাখতে রাখতে ছাদের দিকেই দৌড়ে গেল। আরিয়ানের দৌড় দেখে অনেকেই অবাকও হলো। কেউ কেউ ভাবছে ফোনে হয় কোনো খারাপ সংবাদ পেয়েছে, তাই হয়তো ভেতরে দৌড়ে গেছে। ফাঁকফোকরে যারা আরিয়ানের মন ভোলানো হাসি দেখেছিল তারা ভেবছে হয়তো কেউ ফোনে দারুণ কোনো খবর দিয়েছে, তাই হয়তো আরিয়ান দৌড়ে যাচ্ছে। আরিয়ান ছাদের দরজায় এসে দৌড় থামায়। আরিয়ানকে দেখে এলিনা ভাবতে গিয়ে আরিয়ানের কাছে যেতে নিলে সাবিয়া তার আগে গিয়ে আরিয়ানের বাহু আঁকড়ে ধরে। এলিনা আর ফাইজা কপাল কুঁচকে তাকায় সেদিকে। সাবিয়া যে আরিয়ানের বাহু জড়িয়ে ধরবে আরিয়ান তা একবারের জন্য ভাবেনি, কিছুটা অবাকও হয়েছে বলতে গেলে। আরিয়ান সামনে থাকা এলিনা আর ফাইজার দিকে একবার চোখ বুলালো, তারপর সাবিয়াকে জিজ্ঞেস করলো, তা মহারানী মহারাজকে এত জরুরি তলব করলেন যে? কারণ আপনার মহারানীর এখন আপনাকে দরকার। আহা, তাই নাকি? আরিয়ান আর সাবিয়াকে হেসে হেসে কথা বলতে দেখে এলিনা আরিয়ানের দিকে রেগে এগিয়ে গিয়ে বলল, হচ্ছে এটা কি? এটা আমাকে তো আশেপাশেই আসতে দাও না, এমন কথা বলা তো দূরে থাক। তো এই মেয়ের সাথে এত ঢলাঢলি হচ্ছে কিসের শুনি? জনাবা তার জনাবকে জড়িয়ে ধরবে, এতে সমস্যা কোথায়? জানাবা মানে? মাই মিসেস, মাই ওয়াইফ, মাই কুইন, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ফাজলামো করো আমার সাথে? বউকে চুমুকে দেখাবো? এলিনাকে জ্বলতে দেখে সাবিয়ার ভালোই লাগছিল। আরিয়ান যখন চুমু খাওয়ার কথা বলল তখন সাবিয়ার ঠোঁটে এত সময় নিয়ে ফুটিয়ে রাখা হাসি বন্ধ এসে চুপসে গেল। রিমি বসে বসে এসব দৃশ্য উপভোগ করছে। ফাইজা উঠে এসে আরিয়ানের সামনে দাঁড়িয়ে বলল, 2 দিন আগেও আমি এখানে এসেছি, কই তখন তো কেউ বলেনি এই বিয়ের কথা। এই মেয়েকেও তো দেখিনি, কিছুক্ষণ আগে মুখ ভর্তি করে চিপস খেলো। আমরা যে তার বড় হব এমন কোনো রেসপেক্টই করলো না আমাদের। এই বেইমান মেয়ে, তোমার বউ কিভাবে হয়? বিয়ে করলেই বউ হয়, জানো না সেটা? এটা কিন্তু বাড়াবাড়ি। তোমরা যেটা করছো সেটা বাড়াবাড়ি। আমার সাথে কেন এমন করলে আরিয়ান? কেন ঠকালে আমাকে? তোমার সাথে এমন করলাম মানে? আমি কি তোমার ইজ্জত হরণ করেছি নাকি? আর ঠকিয়েছি মানে? মনে হচ্ছে তোমার ইজ্জত নিয়ে বলেছি তোমাকে বিয়ে করবো, কিন্তু করিনি এমন কিছু। লাগাম টেনে কথা বলো আরিয়ান। লাগাম তোমরা দুজন টানো, নয়তো গাধার মতো দড়ি দিয়ে বেঁধে টেনে হিচড়ে বাড়ি থেকে বের করে দেব। আরিয়ান, লিমিট ক্রস হয়ে যাচ্ছে কিন্তু। লিমিট শেখাতে এসো না আমাকে, নিজে কিভাবে লিমিটের মধ্যে থাকবে সেই চিন্তা করো। সাবিয়া আর রিমি যেন এখানে দর্শকের ভূমিকা পালন করছে। রিমি এবার এগিয়ে এসে বলল, হয়েছে হয়েছে, এখন থাম সবাই। তোদের কারোর মুখ থেকে যেন আর একটা কথাও না শুনি। আরিয়ান নিজের কাজে যা। এলিনা আর ফাইজা দাওয়াতে এসেছে, সেইভাবে থাকো, খাও দাও, ঘুরো ফিরো, তারপর চলে যাও। যতটুকু সময় আছো কোনো ক্যাচাল বাজানোর চেষ্টা করবে না, এমনকি এই বিয়ে নিও না। রিমির কথা শেষ হওয়া মাত্রই সাবিয়ার ফোনে কল আসে। ফোনটা রিমির হাতে ছিল। ফোন স্ক্রিনে এক শব্দের মা লেখাটা দেখে রিমি হেসে সাবিয়ার হাতে ফোনটা দিয়ে দেয়। সাবিয়া দ্রুত কল রিসিভ করতে ওপাশ থেকে মায়ের কণ্ঠস্বর। উনি জানান যে এই বাড়িতে ওনারা এসে পৌঁছেছেন। শ্বশুরবাড়ি এসে মাত্রই মায়ের সাথে কথা বলল সাবিয়া। তার কাছে মনে হচ্ছে যে সে কয়েক যুগ ধরে মায়ের সাথে কথা বলে না। শ্বশুর বাড়ি এক ভিন্ন গ্রহ, এই গ্রহে আসলে সবই যেন পাল্টে যায়। সচরাচর নতুন বউদের যেসব নিয়মকানুন ধরে বেঁধে করানো হয়, সাবিয়াকে সেসব করতে হয়নি। তবুও যেন ভিন্ন এক অনুভূতি আঁকড়ে ধরেছে সাবিয়াকে। সাবিয়া দৌড়ে নিচে যেতে গেলে আরিয়ান সাবিয়ার হাত ধরে ফেলে। সাবিয়া আরিয়ানের দিকে তাকালে আরিয়ান বলল, মহারানী ধীরে যাও, নয়তো অকালে দাঁত ভাঙলে আমার আগে তোমাকেই বড়ি লাগবে। বউয়ের ফোকলা দাঁত হলে মানুষজন কি বলবে? আপনি একটা জাতা। সাবিয়ার প্রতি আরিয়ানের আহ্লাদি কথা শুনে যেন এলিনার বিরক্ত চরম পর্যায়ে পৌঁছালো। ফাইজা আর এলিনা অপ্রসন্ন চোখে আরিয়াসা দম্পতি নেমে যাওয়া দেখছে। ও আরিয়াসা বুঝেননি? বলছি আরিয়ানের আরিয়া এবং সাবিয়া থেকে সা মিলে আরিয়াসা। প্রতি দম্পতির একটা কিউট নাম থাকা প্রয়োজন, যাতে সবাই এক নামে চেনবে। আরিয়ান আর সাবিয়া দুজন সিঁড়ি বেয়ে নামতে নামতে বলেছিল, চলো শ্বশুর শাশুড়ির সাথে দেখা করে আসি। আমার হাত তো ছাড়েন। বইয়ের হাত কি ছাড়ার জন্য এতগুলো টাকা দেনমোহর দিয়ে বিয়ে করেছি নাকি? কথা না বলে চলো যাওয়া যাক। আমি একা হেঁটেই নামতে পারবো। মনে হচ্ছে কোলে চড়তে চাচ্ছ। আমি কখন বললাম এই কথা? মনে মনে বলেছো, আমি মনের কথা শুনে ফেলেছি। কচু চেনেন? কচু কচু শুনেছেন আপনি? ওহো, তার মানে তোমার মন কচু খেতে চাচ্ছে। আচ্ছা দাঁড়াও, আম্মুকে বলবো। উফ, আপনি এত জ্বালাচ্ছেন কেন আমাকে?
সে কি তুমি জ্বলছো? আমি তো ভাবছি তুমি শুধু এলিনা আর ফাইজার কথাতেই জ্বলেছ। তাদের কথায় আমি চলতে যাব কোন শোকে? যতটুকু ধারণা তারা তোমার বরকে নিয়ে কিছু বলেছে, তাই তুমি জ্বলেছ আর জ্বালাপোড়া কমাতে আমাকে কল করেছো। মোটেও না। মোটের উপর এটাই হ্যাঁ। সাবিয়াকে জ্বালাতন করতে আরিয়ানের বেশ ভালো লাগছিল। কে জানতো হুট করে এই পিচ্চিকে ভালো লেগে যাবে, চোখে হারাতে হবে তাকে, ভালোবাসা বাড়বে তার জন্য। তখন তো এই মেয়েটা নিতান্তই আরিয়ানের নামে লেখা। আরিয়ান শেষ সিঁড়ি পার হতে হতে বলল, তুমি আমার লিখিত সম্পত্তি, বুঝলে মহারানী? মানুষ কখনো সম্পত্তি হয় নাকি? হ্যাঁ হয়তো, আমিও কিন্তু তোমার সম্পত্তি। লাগবে না এমন বুড়োর সম্পত্তি। বুড়ো বলছো বলো, সমস্যা নেই। এখনই হাত বাড়ালে ডজন খানেক ছুটে এসে সামনে হাজির হবে। মনে হয় ডজন খানেক রেডিমেড গার্লফ্রেন্ড বানিয়ে রেখেছে। এই শোনো, আমার নজর একদম ভেজাল মুক্ত। আজ পর্যন্ত একজন ছাড়া অন্য কারো দিকে একবারে বেশি দুবার তাকাইনি। একবার তাকানো তাও প্রয়োজনে, বিনা প্রয়োজনে আমি কিছুই করি না। বাহ, একজনের উপর তবুও নজর আছে। নজর আছে তো আমাকে কেন বিয়ে করছেন? এই শোনো, সঠিক না জেনে মন্তব্য করতে নেই। আমি এক নারীতে আসক্ত, আর সেটা হচ্ছে আমার মহারানী বউ। আমার ক্যারেক্টার প্রচুর টাইট। সাবিয়া কিছু বলতে যাবে এমন সময় সাবিয়ার মা সাবিয়ার সামনে এসে দাঁড়ায়। সাবিয়ার কথা না বলে মায়ের কাছে দৌড়ে যায়। মেয়েকে শাড়িতে যেন পরিপূর্ণ রমণী মনে হচ্ছে। আরিয়ান এগিয়ে গিয়ে শাশুড়িকে সালাম জানালো। মিনিট খানেক পর রিমু নেমে আসে ছাদ থেকে, সাথে ফাইজা আর এলিনাও আসে। ড্রয়িং রুমে বসে সবাই আড্ডা দিচ্ছে। বাইরে বাগানের পাশে খালি জায়গাটায় বড় পাতিলে দুপুরে রান্না চলছে, কারণ বাড়ি ভর্তি মেহমান বলা চলে। এতজনের রান্না বাড়ির ভেতর করলে হিমশিম খেতে হবে, তাই আরিয়ান বাহিরে রান্নার ব্যবস্থাও করে। বিয়ের দিন পর্যন্ত প্রতিবেলার খাবার বাইরে রান্না হবে। এলিনার মনে মনে প্ল্যানিং চলছে, কিভাবে আরিয়ানকে নিজের করে পাবে আর সাবিয়াকে তাড়িয়ে দেবে, এসব চিন্তা। কিন্তু এই কাজে কি সে সফল হতে পারবে? দুপুরে খাবারের জন্য ড্রয়িং রুমে লম্বা করে কাপড় বিছিয়ে আসন করা হলো। সবাই এখানে বসে খাওয়া দাওয়া করবে। আরিয়ান হুট করে বিয়ে করে, এ খবর ফ্যামিলির বাইরের শাওন ছাড়া আর কেউই জানে না। আজকে সবাই একসাথে আড্ডা দিতে বসে উপস্থিত সকলেই জেনেছে আরিয়াসা দম্পতির বিয়ে উপলক্ষে আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে বড়সড় করে। ফাইজা কিছুটা বিরক্ত। ফাইজাও আরিয়ানকে পছন্দ করত, কিন্তু এলিনা যে আরিয়ানকে পছন্দ করে সেটা জানার পর ফাইজা নিজের কথা নিজের কাছেই চেপে দিয়ে রাখে। এলিনা যেন সর্বাঙ্গে রাগ প্রবাহিত হচ্ছে। সে চাইছে আরিয়ানকে ইগলের মতো ছো মেরে আরিয়ানকে তুলে নিয়ে অন্য কোথাও চলে যেতে, কিন্তু কি করবে? এই জন্য চাই পাকাপোক্ত প্ল্যানিং। সবাই যে যার মতো ফ্লোরে বিছিয়ে রাখা খাবারের উপর বসে পড়ল। কাজের লোকগুলোর সাথে আরিয়ানও হাতে হাত মেলে খাবার পরিবেশনের জন্য এগিয়ে দিচ্ছে। আরিয়ান দেখলো সাবিয়া ইফাতের সাথে কথা বলছে। ও হ্যাঁ, সাবিয়ার পরিবারের সাথে ইফাতের পরিবারও এসেছে। ইফাত সুযোগ খুঁজেছিল সাবিয়ার সাথে কথা বলার জন্য। ইফাতের ব্যথাতুর হৃদয়টা একটু বেদনামুক্ত করতে সাবিয়ার সাথে একটুখানি কথা বলতে চাইছিল একাকিত্বে। সবাই খাবারে ব্যস্ত হয়ে গেলে ইফাত এই সুযোগ কাজে লাগাতে চাইল। সাবিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ইফাত অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সাবিয়ার দিকে। মেয়েটাকে শাড়িতে এত কেন মানিয়েছে সেটাই ভাবছে। ইফাতের চাহনি আরিয়ানের চোখও এড়ায়নি। হাত থেকে মাংসের বাড়িটা অন্য একজনের হাতে ধরিয়ে দিয়ে সাবিয়ার দিকে এগিয়ে গেল। শুধু এগিয়ে নয়, এক প্রকার ছুটে গেল বলতে হয়। আরিয়ান সাবিয়া আর ইফাতের মাঝখানে ইফাতের মুখোমুখি হয়ে দাঁড়ায়। ইফাতের চোখে চোখ রেখে গম্ভীর স্বরে বলে, খাওয়ার সময় খেতে হয়, নয়তো খাবার ফুরিয়ে গেলে রাতের আগে পাবে না। যাও খেতে বসো। তারপর সাবিয়ার দিকে ফিরে সাবিয়াকে বলল, তোমাকে না বসিয়ে এসেছি, উঠে এলে কেন? শাশুড়িকে গিয়ে এক্ষুনি জিজ্ঞেস করছি যে তিনি কি স্বামীর আদেশ মানতে নিষেধ করেছেন কিনা। প্লিজ প্লিজ প্লিজ, মাকে কিছু বলবেন না, নয়তো সবার সামনে ধুলাই দেওয়া শুরু করবে আমাকে। ঠিক আছে, বলবো না, তবে আমার কথা শুনতে হবে, নয়তো একদম ঘরবন্দি করে রাখবো। এই বলে আরিয়ান সাবিয়ার হাত ধরে নিয়ে খেতে বসায়। পাশে আরিয়ান নিচে বসে। দুজনকে পাশাপাশি বসতে দেখে ইফাতের হৃদয় ভার হয়ে এলো। এলিনার হিংসে বাড়ল কয়েক গুণ, আর শিমুলের লোলুপ চোখে তিক্ততা। এতগুলো মানুষ যারা আরিয়াসা দম্পতিকে নিয়ে খুশি প্রকাশ করছে, তাদের মধ্যে এই তিনজন ভিন গ্রহের প্রাণীর মতো বিহেভ করছে। কারো বুকে জ্বালা করে না বলা ভালোবাসার প্রেয়সীর জন্য, কারো লোমকূপে দানা বাঁধে হিংসার পোকা, আর কারো বা চোখে ভেসে বেড়ায় ললসার নদী। শিমুল সিগারেট খাওয়ার জন্য বাইরে বের হচ্ছিল। শিমুলের বাড়ির বাইরে আসা ফাহিমের চোখ এড়ায়নি। ফাহিম শিমুলকে শায়েস্তা করতে নজর রাখছিল তার উপর। সিগারেট জ্বালানোর জন্য দেশলাই খুঁজে পেল না। তার মনে হলো যেখানে রান্না হয়েছে সেখানে দেশলাই পাওয়া যেতে পারে। এই ভেবে সেদিকে এগোচ্ছিল। ফাহিম ছোট বাটির এক বাটি গরম ডাল হাতে নিয়ে শিমুলের উদ্দেশ্যে এগোলো। কাছাকাছি আসতে শিমুল কিছুতে বেজে পড়ে যাওয়ায় ভঙ্গিতে শিমুলের পায়ে গরম ডাল ফেলে দেয় বাটিসহ। যদিও ফাহিমের ইচ্ছে ছিল বুক বরাবর ফেলতে, কিন্তু মানবিকতা দেখে বেশি কষ্ট দিতে চাইল না, যে কারণ প্ল্যান মুহূর্তেই চেঞ্জ করে নিল।
ডাল পায়ে পড়ার সাথে সাথে আহ বলে চিৎকার বেরিয়ে আসে শিমুলের কণ্ঠ থেকে। বাইরে থাকা আশেপাশের মানুষজন ছুটে আসে শিমুলের দিকে। তার এই অবস্থা দেখে কেউ কেউ ছুটলো পানি আনার জন্য। ফাহিম সেখান থেকে কেটে পড়লো। বাইরের হুলস্থুল অবস্থা দেখতে অনেকে খাবার রেখে উঠে দেখতে যাচ্ছিল। যারা উঠছিল আরিয়ানের বাবা তাদের বেশ কড়া কণ্ঠে বলে দিল যে খাবার রেখে কেউ এক পা উঠবে না এখান থেকে। বাইরে কোনো সুনামি হচ্ছে না যে খাবার রেখে উঠতে হবে। খাওয়া শেষ না করে কাউকে যেন উঠতে না দেখি। এমনও তোর কথা শুনে যে যার খাবার খাওয়াতে মনোযোগী হলো। কিছু দূরে বাড়ির সদর দরজায় দাঁড়িয়েছিল শাওন। ফাহিম যে কাজ ইচ্ছে করে করেছে এটুকু তার মাথায় খেলে গেল। ফাহিম মুচকে মুচকে হেসে শাওনের দিকে এগিয়ে গেল। শাওন ফাহিমকে আস্তে করে জিজ্ঞেস করে, ভাই এটা কি ছিল? ধুর বেটা, কথা বলিস না, চল খেতে বসবি। উফ, ডালের স্বাদ কিন্তু একটু বেশি টেস্টি হয়েছে। আমি ইতিমধ্যে চেক করে ফেলেছি, চল এবার একসাথে খাবো। এই বলে ফাহিম শাওনকে বাড়ির ভেতর নিয়ে যায় খাবার খাওয়ার জন্য। ওদিকে বালতি ভর্তি পানি দিয়ে শিমুলের পা জুবিয়ে বসে রাখা হয়েছে। ছেলে মানুষ তাই কান্নাকাটি করতে পারছে না। শিমুলের ইচ্ছে হচ্ছে মাটিতে পড়ে বাচ্চাদের মতো গড়াগড়ি করে কান্নাকাটি করতে, কিন্তু এখন দাঁতে দাঁত চেপে রাখা ছাড়া উপায় নেই। তার জায়গায় কোনো মেয়ে মানুষ হলে হয়তো এতক্ষণ কান্নাকাটি করতে করতে পুরো বাড়ি মাথায় তুলতো। খাওয়া দাওয়া শেষ করে সাবিয়া ঘরে চলে আসে। তার কাছে নিজের পেট এখন একটা ঢোল মনে হচ্ছে। আরিয়ান এত পরিমাণ জোর করে খাইয়েছে যে সাবিয়ার এখন মনে হচ্ছে আলপিন দিয়ে গুঁতো দিলেই বুঝি বেলুনের মতো ঠুস করে হয়ে যাবে। কিন্তু আসলে কি তা সম্ভব? কাচিমের গতিতে সিঁড়ি বেয়ে ঘরে আসতে হয়েছে তার। একে তো শাড়ি পরেছে, গরম লাগছে, তার উপর গরম গরম সব খাবার খেয়ে নিজেকে এখন আস্ত একটা অগ্নি চুল্লি মনে হচ্ছে। সাবিয়ার ঘরে আসার পর দরজা ভালো করে লক করে দিয়ে এসি পাওয়ার অন করে দিয়ে বিছানার দিকে এগোয়। বিছানার এক পাশে কয়েক সেট সুতো কাপড় আর 3 পিস রাখা। সাবিয়া খুশি হলো জামা দেখে, কারণ সে এখন এই শাড়ির ভেজাল থেকে মুক্ত হতে পারবে। এই ভেবে সাবিয়া শাড়ি খুলে ফেলে, ছুঁড়ে ফেলায় সোফার দিকে। তারপর জামাগুলোর দিকে হাত বাড়ায়। হাতে জামা নিতে তার একটু ঝুঁকতে হবে, কিন্তু নিচু হতে নিলে মনে হচ্ছে পেট বুঝে ব্লাস্ট হয়ে যাবে। সোজা হয়ে দাঁড়িয়ে ঘাড় কাত করে নিজের পেটের দিকে তাকালো সাবিয়া। তারপর তাচ্ছিলের হাসি হেসে নিজেকেই নিজে বলল, দেখো অবস্থা, আমাকে এখন গর্ভবতী মনে হচ্ছে। এত খাবার কি কোনো মানুষ খায়? বুড়ো ডেভিল পারলে আমাকে হাড়িতে বসিয়েই খাওয়াতো বোধ হয়। এত খাবার একসাথে জীবনের এতটা বছরেও খাইনি। এই লোকটা মনে হয় আমাকে কুমড়ো পটাশ বানিয়ে ছাড়বে। মনে হচ্ছে হা করলে হয়তো এখন গলার ভেতরের খাবার দানা দেখা যাবে। ক্লান্তিতে সাবিয়ার দেহ অসাড় হয়ে আসছে। তাই চিন্তা করলো এখন চুপচাপ কিছুক্ষণ শুয়ে বিশ্রাম করবে। খাবার কিছুটা হজম হলে তারপর ব্লাউজ পেটিকোট পাল্টে 3 পিস পরে নেবে। যেই ভাবা সেই কাজ। সাবিয়া গর্ভবতী মহিলাদের মতো ধীরে বিছানায় বসে শুয়ে পড়ল। ক্লান্তিতে কখন যে চোখ বন্ধ হলো সাবিয়ার তা নিজেও জানে না। প্রায় ঘন্টাখানেক পর আরিয়ান দরজা টোকা দিচ্ছে অনেকক্ষণ যাবৎ। ফোন করছে সাবিয়ার নাম্বারে, কিন্তু রিসিভ করছে না। ভেতর থেকে কোনো সারা শব্দই পাচ্ছে না। দরজার সামনে জমাট বেঁধেছে বেশ কয়েকজন। আরিয়ান চিন্তায় ঘেমে একাকার। তার একটাই চিন্তা, সাবিয়ার কিছু হলো না তো। অনেক সময় যাব দরজা খুলছিল না বলে আরিয়ান বাড়ির বাইরের অংশে পানির পাইপ বেয়ে ওঠার সিদ্ধান্ত নিল। যেই ভাবা সেই কাজ। বেলকনি দিয়ে ঘরে ঢুকে দেখলো সাবিয়া মৃদু নাক ডেকে ঘুমাচ্ছে। গায়ে শাড়ি পরে আছে সোফায়। মানুষ ঘুমে তখনই নাক ডাকে যখন সে ক্লান্ত দেহে ঘুমোতে যায় বা সর্দি লেগে যায়। সাবিয়ার আপাতত ক্লান্ত দেহ। আরিয়ানের এত রাগ হচ্ছিল যে সাবিয়াকে ইচ্ছে মতো বকা দিতে পারলে হয়তো তার শান্তি লাগতো, কিন্তু আরিয়ান এই কাজ করবে না। সাবিয়ার চোখ মুখে পানি ঝাপটা লাগতে লাফিয়ে উঠে বসে। আশেপাশে কি ঘটেছে বা ঘটে গেল এসব হুট করে কিছুই বুঝতে পারলো না। সাবিয়া ভালো করে চোখ কচলে পাশে তাকিয়ে দেখলো আরিয়ান। চোখ মুখে তার নিতান্তই রাগ আর বিরক্তির ছাপ। সাবিয়ার মাথায় তখন আসেনি যে বন্ধ দরজা ভেদ করে আরিয়ান ভেতরে কিভাবে এসে দাঁড়িয়ে আছে। সাবিয়া উঠে দাঁড়িয়ে বাথরুমের দিকে যেতে নিলে প্রচণ্ড আওয়াজ হুট করে সাবিয়ার অন্তরাত্মা কাঁপিয়ে দেয়। প্রথমে আরিয়ানের দিকে তাকালো, তারপর মাটির দিকে তাকিয়ে দেখলো সাবিয়ার ফোন খণ্ড বিখণ্ড হয়ে গিয়েছে। সাবিয়ার মাথায় এখনও ঢুকেনি যে আরিয়ান কেন এমন করলো। সাবিয়া বিছানা থেকে এক সেট জামা নিয়ে বাথরুমে ঢুকে পড়লো। আরিয়ানের এতটাই মেজাজ খারাপ হচ্ছে যে বলার বাহিরে। আরিয়ান গিয়ে দরজা খুললে সবাই হুমড়ে উকি দিচ্ছে আর জিজ্ঞেস করছিল সাবিয়ার কথা। আরিয়ান 2 শব্দে বলল, ভালো আছে। হে বলে সবার মুখের ওপর দরজা বন্ধ করে দিল। সাবিয়া ফ্রেশ হয়ে বের হয়ে এলে তখন তার টনক নড়ে যে আসলে এখানে কি ঘটে গেল। আরিয়ান সাবিয়াকে বেশ কড়া গলায় কতগুলো কথা শোনায়। সাবিয়া যেন সেসব শুনে গলা মেরুভূমির মতো শুকনো বালুকণার মতো শুকিয়ে গেল। খরগোশের মতো কান দাঁড় করিয়ে আরিয়ানের সব কথা ঠিকঠাক মতো মাথায় গেঁথে নিল। দেখতে দেখতে বিয়ে শেষ হয়ে গেল। পুরোটা সময় আরিয়ান সাবিয়াকে চোখে চোখে রেখেছে। হুট করে বিয়ে করে ফেলাতে কয়েকজনের হৃদয়ে জমিনে বজ্রপাত হয়েছে। বজ্রপাতের আঘাত থেকে সাবিয়াকে আরিয়ান বরাবরই আগলে রেখেছে। বিয়ের আগে লিনাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল, কারণ
কারণ এলিনা সাবিয়ার খাবারে কিছু একটা মিশিয়েছিল, কিন্তু সেটা ইফাতের চোখে পড়ে যায়। এলিনা আর ইফাতের তর্কাতর্কিতে আরিয়ানের কানে খবর পৌঁছায়। আরিয়ান সাবিয়ার খাবার এলিনাকে খেতে জোর করলে এলিনা মুখ ফসকে স্বীকার করে ফেলে যে এলিনা খাবারে টক্সিন জাতীয় ওষুধ মিশিয়ে দিয়েছে। এটা ছিল রিমির গায়ের হলুদ অনুষ্ঠানের দিন। হিংসে মানুষকে যে কতটা নিচু মানসিকতা করে তোলে, এলিনাকে না দেখলে হয়তো প্রত্যক্ষ উদাহরণ কেউই পেত না। সেই সময় এলিনাকে বের করে দেওয়া হয়। এলিনার জন্য এলিনার পরিবার লজ্জিত হয়ে নিজেরা ইচ্ছাকৃতভাবে চলে যায়। এক মেয়ের জন্য পুরো পরিবার লজ্জায় পড়ে। বিয়ের অনুষ্ঠান শেষে হলে সাবিয়াকেও তার বাবার বাড়ি আরিয়ান নিজে দিয়ে আসা দুটো কারণ। প্রথমত, সাবিয়ার সামনে ফাইনাল এক্সাম, নিজ বাড়িতে থাকলে ভালো মনোযোগী হতে পারবে। দ্বিতীয়ত, রাজনৈতিক কোনো জটিলতা চলছে। আরিয়ানের কানে খবর আসে আরিয়ানের সবচেয়ে ভালোবাসার মানুষটাকেই নাকি তারা টার্গেট করেছে। আরিয়ানের ভালোবাসা এখন সাবিয়া। কোনো মানুষের কুলসিত হাতে তাকে ছোঁয়াতে দূরে থাক, তার উপর কোনো ফুলের টোকাও পড়তে দেবে না আরিয়ান। তাই সাবিয়ার সেফ জোন হিসেবে বাবার বাড়িতে দিয়ে আসে। কেটে যায় মাসখানেক। আরিয়ানের কথা অনুযায়ী আরিয়ান দেয়া গাড়িতে করেই সাবিয়া কলেজে যাতায়াত করে। আরিয়ান প্রায় সময় সাবিয়াকে তার কলেজে গিয়ে দেখে আসে দূর থেকে। একটু দূরে দূরে থাকছে যাতে কেউ সাবিয়াকে ফিক্সড টার্গেট করতে না পারে। সাথে ওইটাও দেখছে যে সাবিয়াকে কেউ ফলো করে কিনা। সেই মাসখানেক সময় সাবিয়াকে যে কয়েকজন ফলো করেছে, আরিয়ান তাদের প্রত্যেককে কোনো না কোনোভাবে পথের কাঁটা তুলে ছুঁড়ে ফেলার মতো করেই ছুঁড়ে ফেলেছে। তাদের খবর কেউই পায়নি, এমনকি পুলিশও এই ব্যাপারে ইনভেস্টিগেশন করে এগোতে পারেনি তেমন। সাবিয়াকে মাঝরাতে শ্বশুর বাড়ি গিয়ে দেখে আসতো। একদম চুপি চুপি দেখে আসা সাবিয়ার বাবা মা কিছুটা বিরক্ত হতো। তাতে আরিয়ান কিছু গায়ে মাখিনি। নিজের বউকে সে দেখতে এসেছে, তাতে কার কি? সাবিয়া বেশ গভীর রাত অবধি পড়তো। আরিয়ান এলে এসবের খবরদারি করতো। আরিয়ানের কথা না শুনলে আরিয়ান সাবিয়ার মাথায় বই দিয়ে সোজা করে বেশ কিছুক্ষণ দাঁড় করিয়ে রাখতো। বই পড়ে গেলে আরিয়ান চুমু খাবার ভয়ে সাবিয়া চুপচাপ শান্তি পালন করতো। ফাইনাল এক্সামের শেষ সাবজেক্ট এক্সাম শেষে বাড়ি ফিরছিল সাবিয়া। ফোন হাতে নিয়ে ফেসবুকে নিউজ পেজ স্ক্রল করছিল। হঠাৎ করে একটা পোস্ট চোখ আটকায় সাবিয়ার। খবর পায় যে আরিয়ানের বাহুতে গুলিবিদ্ধ হয়েছে। সে এখন হাসপাতালে ভর্তি। সাবিয়ার শাশুড়িকে ফোন করে হাসপাতালের ঠিকানা সংগ্রহ করে। হাসপাতালে খুব তাড়াতাড়ি এসে পৌঁছায় সাবিয়া। রিসেপশন থেকে আরিয়ানের রুম নং জেনে এক ছুটে সেখানে চলে যায়। আরিয়ানের চিন্তায় কান্না করতে করতে সাবিয়ার হেঁচকি উঠে গিয়েছে। সাবিয়া কেবিনের ভেতর ঢুকে দেখলো আরিয়ান হেলান দিয়ে বসে বসে আপেল খাচ্ছে। সাবিয়াকে দেখে আরিয়ান আধা খাওয়া আপেলটা বেড সাইডে টেবিলে রেখে দিল। সাবিয়া আরিয়ানের বাম বাহুর ব্যান্ডেজের দিকে তাকিয়ে ধীর পায়ে হেঁটে আরিয়ানের পাশে এসে ডাকা লাগলো। হেঁচকির জন্য আরিয়ানকে কিছু জিজ্ঞেস করতে পারছে না। আরিয়ান মুচকি হেসে ডান হাত মেলে ধরলো। সাবিয়া এক ছুটে আরিয়ানের বুকে এসে লুটে পড়ে। কান্নার বেগ যেন বেড়ে গেল সাবিয়ার। আরিয়ান সাবিয়ার মাথায় হাত বুলালো। বেশ কিছুক্ষণ পর সাবিয়ার কান্না থামলে আরিয়ান বলল, এই যে মহারানী, দেখেন তো এই ফাঁকা বুক পুকুরটা আপনার চোখের পানি নাকের পানি দিয়ে ভরে ফেলেছেন। এবার কি হবে আমার? বেশ হয়েছে। আচ্ছা বেশ, তো কাঁদছো কোন শোকে? ভালোবাসো নাকি আমাকে? যে স্বামীর ছোট্ট একটু অ্যাক্সিডেন্টের খবর পেয়ে নাকের পানি চোখের পানি হবে এক করে ফেলেছো। স্বামীকে কে ভালোবাসে না? আমি উত্তর চেয়েছি, কোনো প্রশ্ন শুনতে চাইনি উত্তরের বদলে। সাবিয়া মাথা নিচু করে বসে আছে। আরিয়ান অপলক তাকিয়ে আছে অর্ধাঙ্গিনীর দিকে। মিনিট খানেক চুপ থাকার পর সাবিয়া আরিয়ানের দিকে তাকালো, বলল, আমি কি আপনার নেশা হতে পারি? তুমি আমার হুট করে পাওয়া এক ভালো লাগা ছিলে, তাই তোমাকে পুরোপুরি আমার করে নিয়েছিলাম। তারপর তুমি আমার অব্যক্ত নেশা হয়ে গেলে। বর্তমানে আছো এবং ভবিষ্যতেও থাকবে। প্রেয়সীর এই নেশা আমি কখনোই কাটাতে চাই না। ভালোবাসি মহারানী। তবুও এক আফসোস, আমাকে পীড়া দিচ্ছে রোজ। মহারানীকে আমার রেখেছে সেই খোঁজ। কিসের পীড়া? এই যে বউ থেকেও আমি সিঙ্গেল। আজ পর্যন্ত একটা চুমো পেলাম না যে আমার সিঙ্গেল স্ট্যাটাস ঘুচবে। তাই বুঝি? তাহলে চলুন মধুচন্দ্রিমায় বাড়ি জমাই। আপনার সিঙ্গেল অবস্থাটাকে না হয় এবার মিঙ্গেল করে দেব, পাক্কা। কানে কি আমি ঠিক শুনছি? কেউ একজন মধুচন্দ্রিমার কথা বলছে। আমার বউয়ের মুখ থেকে যেন মধু ঝরে। এবার বুঝি কপাল খুলবে। সাবিয়া আর আরিয়ানের দুষ্টুমি চলে বেশ কিছুক্ষণ। বাইরে এসে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর দিকে তাদের খেয়ালই নেই, বরং তারাই দুজনকে স্পেস দিচ্ছে। সবাই কেবিন থেকে দূরে গিয়ে অপেক্ষা করে সাবিয়া বের হয়ে আসা। আরিয়ান সুস্থ হওয়ার পর সত্যি সত্যি সাবিয়া আর আরিয়ান হানিমুনে যায়। এবার তাদের মধ্যকার দূরত্ব ঘুচে যাবে একেবারেই।